আচ্ছা, আমি বলেছিলাম যে আজকের ক্লাসে তোমাদের লেখাগুলোর মানে এখানে স্ক্রিনে ওপেন করে সেগুলোতে কি কি ভুল আছে বা কিভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয়টা একটু আলোচনা করবো। এটা ইম্পর্টেন্ট মনে করলাম কারণ আমি দেখছি যে কয়েকজনের কিছু ভুল রিপিটেড হচ্ছে বা সবার মধ্যেই কিছু কমন ভুল বা আমি বলবো যে কমন এরর দেখা যাচ্ছে, যেগুলো আলোচনা করলে আশা করি তোমাদের চোখে পড়বে আর নেক্সট টাইম থেকে ঠিক করে নিতে পারবা। তারপরে আমরা আহ, আজকে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস এই কবিতাটা আলোচনা করবো এবং সেখান থেকে একটু প্র্যাকটিস করবো। তো আমি স্ক্রিন শেয়ার করছি। অ্যান্ড কেউ লজ্জা পায় না, ঠিক আছে? কারণ এই পুরা কোর্সটাই কিন্তু মানে আমাদের প্রথমত নিয়ম জানা, তারপরে ওইখান থেকে ফিডব্যাক নেওয়া এবং ফিডব্যাক থেকে শিখা। মানে আমরা নর্মালি শিখি হচ্ছে ভুলগুলো থেকে। তো যে যেই কন্ডিশনেই থাকো না কেন, ওইখানে যেগুলো ভুল ধরায় দিব, সবাই ওই জায়গা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং নিজের লেখায় ইমপ্লিমেন্ট করার ট্রাই করবা। তাহলে ইনশাল্লাহ সবার লেখা অনেক ভালো হবে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে একজনের খাতা আছে লাস্ট এক্সামের। তোমরা মাত্র 5 জন সাবমিট করেছিলে। তো আমি যদি এখান থেকে শুরু করি, আর হ্যাঁ, তোমাদেরকে এর আগে আমি কিছু ভিডিওতে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে কিভাবে সাবমিট করতে হবে। ওইভাবে সাবমিট করলে আমার খাতা দেখতে সুবিধা হয় আর কি। এভাবে আলাদা আলাদা ছবি তুলে দিলে আহ জুম করে দেখা লাগে অনেক সময়। তারপরে আহ প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদা চেঞ্জ করা লাগে। তো তোমরা যদি ওই যে স্ক্যানারটা ইউজ করো গুগল ক্লাসরুমের, অথবা যদি ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানিয়ে দাও, তাহলে অনেক সুবিধা হয় আর কি। ক্যাম স্ক্যানার ইউজ করতে না পারলেও গুগল ক্লাসরুমেই ক্যামেরা একটা লোগো আছে, আর একটা দেখবা স্ক্যানার একটা লোগো আছে। তো ওই লোগোতে প্রেস করে দেন প্রতিটা পেজ আলাদা আলাদা করে স্ক্যান করে একসাথে একটা পিডিএফ হবে আর কি। সেভাবে দিবা। তো একটা ছবি তোলার পরে নিচে বাম পাশে দেখবা একটা অ্যাড ইমেজ অপশন আছে, সেখান থেকে দিয়ে ছবি তুলে মানে শেষ পৃষ্ঠা পর্যন্ত এইভাবে একটা একটা করে ছবি তুললে একটা লম্বা পিডিএফ ফাইল হবে। তো ওইভাবে সাবমিট করলে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা ছিল আহ প্যারাগ্রাফের। তুমি মনে হয় যার খাতা মুনিয়া, সরি মেরিন অথই, তুমি শুরু করেছো 3 নাম্বার থেকে, এটা কোনো সমস্যা না। বাট দেখো, কবিতায় লাইন এবং সেন্টেন্স দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট, তাই না? সো একটা লাইনে বা এক দাগে যেটা লেখা হবে সেটা হবে একটা লাইন, আর সেন্টেন্স হচ্ছে যেখানে ফুল স্টপ, কোশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক এরকম সেন্টেন্স শেষ হওয়ার ইন্ডিকেট করে এরকম একটা পাংচুয়েশন থাকবে। তো কবিতার ক্ষেত্রে প্রতিটা লাইনে সেখানে পাংচুয়েশন থাকুক আর না থাকুক, আহ, যদি অর্ধেকই থাকে তাহলে সেটা একটা লাইন হবে, পরেরটা আরেকটা লাইন হবে। তো এই দুইটা কিন্তু দুইটা লাইন। তো দিস লাইন, এখানে দেখো তুমি লিখেছো দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম। তো এই মিস্টেকটা নিয়ে আজকে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাসেও ম্যাডাম মেনশন করেছে যে এখনো এসেও অনেকের সেম মিস্টেকটা হয়ে যায়। তো এটা একটা কমন মিস্টেক, এই বিষয়টা মাথায় রাখবা। যদি একাধিক লাইন থাকে তাহলে দিস লাইন না হয়ে দিজ লাইনস হবে আর কি। THESELINES। ভাইয়া, এটা তো মানে আমি যেটা দেখলাম, এটা তো ওই দিস লাইন লেখার সময় কিন্তু ওই যে লাইনটা দিছিলেন এটা কিন্তু একটা লাইনই, ওটার এটা মধ্যে একটা কিন্তু আসলে সেন্টেন্স, একটা কিন্তু সেন্টেন্স। দুইটা লাইন, তাই না? মানে আমি ভাবছিলাম কি এটা হচ্ছে কবিতার জন্য দুটো লাইন হয়েছে, কিন্তু ধরতে গেলে কিন্তু এটা একটা হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ, ছিল। আমি বুঝতে পারছি। ওই তো, তাহলে তুমি লিখতে পারতা দিস সেন্টেন্স, বাট কবিতার ক্ষেত্রে সেন্টেন্স না হয়ে প্রত্যেকটা লাইনের আলাদা গুরুত্ব থাকে। সো কবিতার ক্ষেত্রে যদি এরকম একাধিক লাইনের মধ্যে থাকে বা ভার্সিফিকেশন করা থাকে, তখন তোমরা দিস লাইন্স লিখবা। তো আমি বুঝতে পারছি এটা খুবই কমন মিস্টেক, এরকম আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স থাকে। তো নেক্সট টাইম থেকে মানে যারাই দেখতেছো সবাই এটা প্লুরাল ইউজ করবা। তো দিস লাইন্স হলে এখানে হ্যাভ বিন হবে। টেকেন ফ্রম দ্য পোম দ্য স্কুল বয় রিটেন বাই উইলিয়াম ব্লেক। এই তো খুবই সুন্দর, ফার্স্ট লাইনটা একদম প্রপার হয়েছে। দেন ওই তো দিস লাইন্স এক্সপ্রেস দ্যাট although man is born free but he has to be confined within a limit। আচ্ছা, তুমি
একটা থিম এক্সপ্রেস করার ট্রাই করছো, বাট এটা যদি আরেকটু সুন্দর করে বা আরেকটু অন্যভাবে এক্সপ্রেস করতো তাহলে আরো বেটার হতো। ফর এক্সাম্পল, যে দিস লাইন এক্সপ্রেসেস দ্যাট হাউ ক্যান আ বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিটিং ক্যান সিং। আচ্ছা, তো এখানে কিন্তু একটা কোশ্চেন করা হয়েছে, রেটরিক্যাল কোশ্চেন, যে একটা বার্ড যেটা তৈরি হয়েছে মূলত গান গাওয়ার জন্য আর আহ, হ্যাঁ এনজয় করার জন্য, সেটাকে যদি তুমি আটকে রাখো তাহলে সে কিভাবে এনজয় করবে? তো তোমার লেখার কাছাকাছি একটা থিম, বাট এভাবে লিখতে পারতো যে দিস লাইন্স এক্সপ্রেস দ্যাট ম্যান is born free, or man is born to live in a free environment. However, due to various restrictions or various social limits, he has to uh, stay within a limit, অথবা he is bound to stay within a limit. So কাছাকাছি, বা তুমি প্রায় মূল আইডিয়া এটাই প্রকাশ করছো। দেন থার্ড প্যারা গিয়ে দিস পোম, in this poem, the bird is born for joy but people don't give it। এই তো এখানে একটু দেখো, প্রপারলি যাচ্ছিলা কিন্তু একটু গ্যাপ তৈরি হয়ে গেছে এই যে এই জায়গাটায়। দ্য বার্ড ইজ বর্ন ফর জয় বাট পিপল ডোন্ট গিভ ফ্লাইং ফ্রিলি। একটু ভাঙা ভাঙা হয়ে গেল না সেন্টেন্সটা? এটা প্রপারলি লিখতে হলে এভাবে লিখতে পারতা, দ্য বার্ড ইজ বর্ন ফর জয় বাট পিপল ডু নট লেট ইট ফ্লাই ফ্রিলি। তো মানুষ একে উঠতে দেয় না, তো এই দেয় নার জন্য হয়তো গিভ আনছো, বাট এখানে প্রপার ওয়ার্ডটা হবে লেট। তো এর জন্য যেটা করতে হবে, একটু বেশি বেশি পড়তে হবে আর কি। তো পরে ওই যেই রাইটিংটা পড়তেছো বা যেই প্যারাগ্রাফটাই পড়বা সেখান থেকে ওয়ার্ড গুলোকে ইন্টারনালাইজ করতে হবে, মানে যত পড়বা তত তোমার ভোকাবুলারি ইনরিচ করবে আর ইজিলি লিখতে পারবা। তো আমি যেটা বুঝতেছি যে তোমার আইডিয়া ঠিক ছিল, বাট এক্সপ্রেস করতে গিয়ে ওই যে ল্যাক অফ ভোকাবুলারির কারণে এরকম প্রবলেম। ইন দ্য সেম ওয়ে ইয়াং বয় ওয়ান্টস টু এনজয় সামার ডেইজ। আচ্ছা শোনো, এই যে যে কোনো নাউন যদি সেটা কাউন্টেবল হয় তাহলে ওর আগে হয় এ বসবে, মানে একটা আর্টিকেল বসবে এ বা দি, অথবা সেটা প্লুরাল হবে। এই রুলটা মাথায় রাখবা যে যে কোনো নাউন তুমি যদি তোমার সেন্টেন্সে ইউজ করো, যদি সেটা কাউন্টেবল নাউন হয়, যেরকম সামার ডে একটা কাউন্টেবল নাউন, তুমি আইদার সেটাকে সিঙ্গুলার লিখতে হবে, অথবা তার আগে ইন্ডিকেটর বসাইতে হবে, মানে দি দিতে হবে নির্দিষ্ট করার জন্য, অথবা সেটাকে প্লুরাল করতে হবে। তো এই ক্ষেত্রে a young boy wants to enjoy his summer days. So his summer days instead of going to school, because he considers school as a kind of age. তাহলে এটা প্রপার সেন্টেন্স হবে। দেন ভাইয়া এই লাস্ট লাইনটা আবার বলেন। কি আচ্ছা, বললেন? এটা বলছিলাম যে a young boy wants to enjoy his summer days, তার গ্রীষ্মের দিনগুলো। তো সামার ডে শুধু লিখবা না, সামার ডেইজ লিখবা, কারণ একদিন না, এটা সামারের প্রত্যেকটা দিন। তো আর যে কোনো নাউন যদি তুমি তোমার সেন্টেন্সে বসাও তাহলে ওটাকে আইদার প্লুরাল ইউজ করবা, অথবা তার আগে একটা এ বসাবা। যেহেতু সামার ডে একদিন সে শুধু এনজয় করবে না, সামার ডেজ বা একাধিক দিন ইউজ করবে, তো এখানে তুমি তুমি এটা প্লুরাল করে দিলে প্রপার হইতো আর কি। দেন তুমি এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারতা, যে ডাজ the boy has been compared to a bird who is confined within a cage, uh, because the boy's condition is also like that bird। তো এটা দিলে তোমার লাইনে কি বলছে, আসলে কি বুঝাচ্ছে, এবং দুইটার মধ্যে কি মিল, এই তিনটা জিনিসই চলে আসতো। আর এই তিনটা জিনিস যদি চলে আসতো তাহলে তোমার এক্সপ্লেনেশনে মানে শতভাগ এক্সপ্লেন করতে তুমি সফল। তো সবাই একটু খেয়াল করো যে প্রথমে রেফারেন্স দিবা, গুড। দেন কনটেক্সটটা বলবা বা মূল থিমটা এক লাইনে বলার চেষ্টা করবা, ভালো। দেন কি করবা, এই যে এই লাইনটা আসলে কি বলছে সেটা একটু এক্সপ্লেন করবা, যে হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং। তো এখানে বলবা ইন দিস লাইনস দ্য রাইটার অথবা দ্য স্পিকার conveys a message that, or asks a rhetorical question to
express the right of freedom of a bird and how its joy is curtailed when it is uh, caged in a cage. তো জাস্ট এখানে কবিতায় তো কাব্যিক ভাষায় লেখা, তুমি সেটাকে প্রোজে লিখবা, মানে নিজে সুন্দর করে প্রপার ইজি ইংলিশে লিখবা, দেন বলবা যে সিমিলার টু দি বার্ড in the poem, the child or the little boy also feels as if he is uh, kept in a cage when he is sent to school during the summer. And thus, these lines express the message that uh, a bird should be freed in the nature, as well as men or young children should also have the freedom to enjoy themselves. মানে তুমি কবিতায় ইন্ডিকেটিভ ওয়েতে যে মেটাফরিক্যাল ওয়েতে যে কথাটা বলা হয়েছে সেটাকে আহ, যেটা রিয়েলি মিন করা হচ্ছে কবিতায় সেটার সাথে রিলেট করো। আদারওয়াইজ মোরলেস তোমার লেখা ভালো হয়েছে। আমি এই যে আর তোমরা একটু খেয়াল করো, আমি লাইন বাই লাইন বা প্রতিটা মিস্টেকের মধ্যে এভাবে মার্ক করে কমেন্ট করার চেষ্টা করছি। তো কমেন্ট গুলো দেখলে আশা করি উপকার হবে। আচ্ছা, তোমার এক্সপ্লেনেশন দেখলাম, এখন আরেকজনের প্যারাগ্রাফ দেখি। তো এটা মনে হয় মোহাম্মদ ইয়াহিয়া, রাইট? ভাইয়া, তাহলে আমি ওটার মধ্যে 4 বা 4.5 মানে কিভাবে লিখবো? যেহেতু 4 বা 4.5 দিতে পারি। তার জন্য ওই যে গ্রামাটিক্যাল মিস্টেক একদমই করা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাকে কনটেক্সট লিখছো, ভালো কথা। দেন সেকেন্ড প্যারাটাতে আরেকটু এক্সপ্লেইন করবা যে আসলে ওই লাইনটাতে বা ওই লাইনগুলোতে কি বলা হয়েছে, জাস্ট সিম্পলি ওই লাইনে যেটা মিন করতেছে সেটাই বল। থার্ড প্যারাতে গিয়ে ওই লাইনের মিনিংটা কিভাবে কবিতার মূল থিমের সাথে মিলে সেই বিষয়টা মিলাবা, তাহলে তুমি 4 থেকে 4.5 পেতে পারবা। আর ইংলিশে 4 পাওয়া মানে হচ্ছে অলমোস্ট ফুল মার্ক, 4.5 দিবে একদম এক্সিলেন্ট হলে। MD, সরি, YHY, আছো ক্লাসে? জি ভাইয়া, ইয়াহিয়া। ইয়া হিয়া, এই তো তোমার খাতা বের করছি, নোটিস করো। আচ্ছা, এখান থেকে আমরা প্যারাগ্রাফটা দেখি, তারপরে আরেক জায়গা থেকে আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখবো, দেন ক্লাসে যারা আছে ওদের খাতা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, দ্য জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড ইজ ক্রুশিয়াল। আচ্ছা, আমি এখানে লিখছি গুড কন্ট্রোলিং আইডিয়া ফর দ্য প্রসপারিটি অফ চিলড্রেন। এই তো তোমার পয়েন্ট গুলো ঠিক আছে, ঠিক আছে। তুমি প্রথমে সুন্দর একটা প্রপার একটা টপিক সেন্টেন্স দিছো, কিন্তু এই যে ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করা হয় নাই। তো তুমি যদি প্রথম পয়েন্টটা দেওয়ার আগে ফার্স্টলি ইউজ করতা, অথবা আহ, হ্যাঁ, ফার্স্টলি দিয়ে শুরু করলেই ভালো হতো। ফার্স্টলি, a joyful learning makes them delightful as well as removes their dullness. দেন এখানে তুমি আসতে পারতো যে সেকেন্ডলি অথবা মোর ওভার, দেন এইখানে থার্ডলি অথবা ফার্দার মোর ইউজ করতে পারতা, এই যে আমি কমেন্ট করেছি। দেন লাস্টে এসে স্ট্রেংথ বানানটা ভুল হয়েছে, এটা খেয়াল করো। বাটের পরে একটা কমা হবে, তবে হ্যাঁ, এটা শুরুতে বাট না লিখে হাউ এভার লিখবা। তো সেন্টেন্সের শুরুতে বাট অ্যাভয়েড করাই ভালো। ফর্মাল ইংলিশে বাট লেখা যায়, কারেক্ট হবে, বাট ফর্মাল রাইটিং এ বাটের বদলে হাউ এভার ইউজ করলে বেশি ভালো হয়। দেন চিলড্রেন, আচ্ছা, ইট শুড বি মেড শিওর। তো শুড বি তুমি প্যাসিভে আনছো, তো শুড বি এর পরে মেক হবে না, মেড হবে। মেড শিওর দ্যাট চিলড্রেন হ্যাভ আ লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তো এখানে উইলটা হবে না। এই তো ওভারঅল তোমার স্ট্রাকচার ঠিক আছে, জাস্ট যদি ট্রানজিশনাল ইউজ করতা আর বানান ভুলগুলো একটু খেয়াল করতা, প্লাস এই ছোট্ট গ্রামাটিক্যাল মিস্টেক না করতা, তাহলে একদম পারফেক্ট হতো।
তো তোমাকে প্যারাগ্রাফে দেয়া হয়েছে 6.5, জাস্ট ট্রানজিশনাল ইউজ করলেই এটা 7.5 হয়ে যেত, আর গ্রামাটিক্যাল মিস্টেক না করলে 8 হয়ে যেত। দেন দেখো, সেন্টেন্স মেকিং এ হি ইজ সাফারিং ফ্রম এ ক্রনিক ডিজিজ বানানটা ভুল হয়েছে। তো তোমার যদি সেন্টেন্সে একটা ওয়ার্ডের কারণে পুরো 1 মার্ক চলে যায় তাহলে কিন্তু বিষয়টা অনেক খারাপ হয়। সো এইসব জায়গায় বানান ভুল হলেও কিছু টিচার 0 দিয়ে দিবে, কিছু টিচার দয়া করে হাফ দিতে পারে। তো বানানটা খুবই ভালো করে খেয়াল করবে সবাই। আরো কয়েকজনের কিন্তু আমি বানান ভুল পাইছি, এটা ওই তাড়াতাড়ি লিখতে গিয়ে হয়ে যায়, কিন্তু রিভাইজ করবা খাতা যাতে বানান ভুল না থাকে। কারণ এক বানানের জন্য, আর বিশেষ করে এই যে সেন্টেন্স মেকিং এ, এইখানে সেন্টেন্সে সিম্পল কোনো স্পেলিং মিস্টেকও যাতে না হয়। কারণ একটা সেন্টেন্সে 1 মার্ক, তো একটা স্পেলিং এর জন্য 1 মার্ক হারায় ফেলা খুবই কষ্টদায়ক হবে। সেকেন্ড সেন্টেন্সটা কারেক্ট, দ্য চাইল্ড প্লিডেড টু রেস্কিউ ফ্রম দি ডেঞ্জার। তো প্লিডেড টু রেস্কিউ হিম, নিজেকে বাঁচানোর জন্য সে প্লিড করছে, সো রেস্কিউ হিম ফ্রম দ্য ডেঞ্জার হবে। আর ডেঞ্জার বানানটা DANGER, এটা এর জায়গায় আসবে। হি লিডস এ ড্রাজারি লাইফ। আচ্ছা, ড্রাজারিটা কিন্তু একটা নাউন, সো ড্রাজারি লাইফ হবে না, লাইফ ফুল অফ ড্রাজারি হইতে পারে, অথবা লাইফ অফ ড্রাজারি হইতে পারে। সো নাউনের আগে একটা ইউজ করতে পারো, ওই যে প্রিপোজিশন, তাহলে ইউজ কেসটা কারেক্ট হবে। আর হেইস, এই যে এখানে হেইস একটা নাউন, সো নাউনকে তুমি কোনো দাও নাই আর কি, ডিটারমাইনার দাও নাই বা প্লুরালও করো নাই। তো নাউন শুধু বসবে না, আইদার সেটা প্লুরাল হবে অথবা তার আগে এ বা দি বসবে। সো এখানে এ হাইস হইলে কারেক্ট হয়ে যাইতো। এক্সপ্লেনেশনটা আমি ওই যে আগের খাতায় যেটা বললাম ওইভাবে লিখতে হবে। এখানে দেখো তোমার মেইন থিমটা কিন্তু আসে নাই। দ্য স্পিকার কম্পেয়ার্স দ্যাট সিচুয়েশন টু দ্য উইং বার্ডস হুইচ ক্যান নট ফ্লাই। এটা কিন্তু ওই যে ড্রিম কবিতার বার্ডের মতো, মানে বার্ড যে উইংলেস বার্ড, সেইটার এক্সপ্লেনেশন চলে আসছে এখানে। এই কবিতার কেজড বার্ড বা ওই চাইল্ডের বিষয়টা আসে না। ইন আরাফাত, প্রিয়া ক্লাসে আছো? আরাফাত নাই। তৃপ্তি আছে ক্লাসে, তৃপ্তি মন্ডল, তন্ময় হাসান। এই যে তিথি, তুমিও ট্রাই করবা পিডিএফ আকারে জমা দিতে, তাহলে আমার কষ্ট করে এইভাবে জুম করে আবার জুম আউট করে কমেন্ট করতে হয় না। পিডিএফ এ ইজি হয় কাজটা, দেখ। আচ্ছা, এইখানে অনেকগুলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আছে, ওইগুলা ভালো ইনফরমেশন দিচ্ছে ঠিকই, কিন্তু প্যারাগ্রাফটাকে আনরিডেবল বা ডিফিকাল্ট টু রিড করে ফেলতেছে। তো এই যে ফার্স্টলির আগ পর্যন্ত যা যা লিখছো সবগুলাকে একটা সেন্টেন্সে এনে, অথবা এই জায়গায় জাস্ট সবকিছু অ্যাভয়েড করে একটা সিম্পল টপিক সেন্টেন্স লিখলেই হবে। ফর এক্সাম্পল, জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ চাইল্ড। শেষ। তুমি বললা যে এটা খুবই গুরুত্বপূর্ণ, দেন তুমি 3টা পয়েন্টে লিখবা যে কি কি গুরুত্ব আছে। তো এখানে ফার্স্টলি দে আর এবল টু আস্ক কোশ্চেন্স টু দেয়ার টিচার। তো প্রথমত যদি জয়ফুল হয় তাহলে সে কোশ্চেন করতে পারতেছে, কোশ্চেন করার ফলে কি হচ্ছে সেটা তুমি পরের সেন্টেন্সে লিখবে, যে দাস the students get a very friendly environment where they can ask personalized questions and get proper answers which enrich their knowledge. So 1 number point গেল। Then secondly, the environment of classroom become more attractive. হ্যাঁ, যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় তাহলে ক্লাসরুমটা স্টুডেন্টের জন্য অ্যাট্রাকটিভ হয়, এন্ড স্টুডেন্টরা স্কুলে যেতে উৎসাহী হয়, যার কারণে তাদের শিক্ষায় উপকার হয় বা হেল্প হয়। Then thirdly, they are learn from mistake. আচ্ছা, they are learn from mistake, এটা
একটা ভুল সেন্টেন্স এইখানে। দেখো, দে আর এর পরে আমরা কি জানি, আর কখন ইউজ হয়? ইজ বা আর এর পরে কন্টিনিউয়াস টেন্স হবে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো দে আর লার্নিং ফ্রম মিস্টেক, সেন্টেন্সটা প্রপার মিনিং দেয় না। তো এখানে দিতে পারবো থার্ডলি, দে লার্ন ফ্রম দেয়ার মিস্টেক। সো যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় বা জয়ফুল এনভায়রনমেন্ট হয়, তাহলে তারা ভুল করতেও ভয় পায় না, কারণ ভুল করলে তাকে মাইর দেওয়া হবে না বেত দিয়ে। সো তারা ভুল করে অ্যান্ড ভুল থেকে শিখতে পারে। এই পয়েন্টটাকে তোমরা দুই সেন্টেন্সে লিখতে পারো। থার্ডলি, দে লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স অ্যাজ, তারপরে একটু লেখার পরে ফুল স্টপ দিয়ে লিখবা যে অ্যাজ দ্য এনভায়রনমেন্ট বিকামস ভেরি ফ্রেন্ডলি, দ্য স্টুডেন্টস ডু নট fear to make mistakes and thus they learn from their mistakes. Finally, the children boost their confidence and build up a strong foundation for future success. হ্যাঁ, যেহেতু যদি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হয়, তাহলে স্টুডেন্টদের কনফিডেন্স বুস্ট আপ হবে আর তারা তাদের ফিউচার ঠিক করতে পারবে। সো ট্রানজিশনাল এর ইউজ ঠিক আছে, কিন্তু টপিক সেন্টেন্সটায় আসে নাই আর কি। অনেক কিছুই লিখছো, ভালো কথাই লিখছো, কিন্তু একটা প্রপার টপিক সেন্টেন্স আনতে হবে। কারণ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড নিয়ে হাজার হাজার সেন্টেন্স লেখা যাবে, বাট একটা প্যারাগ্রাফে তুমি যদি শুধু ইম্পর্টেন্স লিখতেছো, তো প্রথম সেন্টেন্সে ইম্পর্টেন্স এর কথাটাই আনবা। সংজ্ঞারও দরকার নাই, ইন্ট্রোডাকশন মানে আলাদা ভূমিকারও দরকার নাই। এই তো। দেন তোমার যেটা করতে হবে, ইংলিশ ফর টুডে বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে ওয়ার্ড গুলো আছে বা প্রত্যেকটা ইউনিটে লেসনে যে ওয়ার্ড গুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং নোট করতে হবে, আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স বানানো শিখতে হবে, চেষ্টা করতে হবে। সেন্টেন্স গুলো কারেক্ট হয় নাই। Then ভাইয়া, আহ, তাহলে সেন্টেন্স গুলো কিভাবে কারেক্ট করবো একটু দেখাই দেন। এখানে তো আমি মানে বই দেখে কখন মানে বইয়ের লাইন তুলে আর কি সেন্টেন্স মেক করি নাই, মানে বুঝতে যেগুলো পারছি, নিজে থেকে জানতাম বানানোর চেষ্টা করছি। নিজে থেকে বানানোর চেষ্টা করছি। আমি বইয়ের কোনো হেল্প, আমি বই খুলিই নাই এক কথায়। বুঝতে এটা পারছি, হ্যাঁ হ্যাঁ। আহ, তো যদি পরীক্ষায় চলে আসে বইয়েরটা কপি মারলে অসুবিধা নাই, বাট এখানে তুমি চেষ্টা করছো, এটা অ্যাপ্রিসিয়েটেবল। সো হি হ্যাজ ট্রিটেড ফর ক্রনিক পেইন বাই, এই যে ইভি, ই, এভরিওয়ান লিখতে চাইছো হয়তো, তাই না? ভাইয়া ওটা ওয়াই, মানে ইভি, ওটা ওয়াই ই। ওয়াই ও, এভরিওয়ান নাকি ইভ, ইয়ন? হ্যাঁ ভাই, এভরিওয়ান। ইভি, ই, আরটা মিস হয়ে গেছে। সো হি হ্যাজ ট্রিটেড, তো হি, সে, হ্যাজ ট্রিটেড ট্রিট করেছে, ফর ক্রনিক পেইন। আচ্ছা, ক্রনিক মানে হচ্ছে লং টার্ম পেইন। সো বলতে পারি যে হ্যাঁ, ক্রনিক পেইনের জন্য, বাই এভরিওয়ান, সবার মাধ্যমে। তুমি বলো তো ভাইয়া মিনিং হয়েছে ওইভাবে কিনা। মিন করতে চাই নাই, মানে ওই তো, কি যেভাবে মিন মিনিং করতে করতে চাইছিলা? চাইছি হ্যাঁ, সেইভাবে হয় নাই। কি মিন করতে চাইছিলা সেটা বলো, আমি কারেক্ট সেন্টেন্স বলে দিচ্ছি। সে সবার ক্রনিক পেইন ট্রিট করছে, এটা? নাকি সবাই তার ক্রনিক পেইন ট্রিট করছে, নাকি আহ সবাই তাকে যে ক্রনিক পেইন দিছে সেটা সে ট্রিট করছে? অর্থটা আসলে কি? আমি মানে বোঝাইতে চাইছি যে সে মানে ট্রিটেড হয়েছিল, মানে 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 সবার দ্বারা সে ট্রিটেড হয়েছিল, মানে আচ্ছা, ঠিক আছে তাহলে। টনিক পেনে। এখানে, আচ্ছা, তাহলে এখানে হবে হি ওয়াজ। এটা তুমি প্যাসিভে নিয়ে যাচ্ছ, সবার দ্বারা ট্রিটেড হচ্ছে মানে কি, দ্বারা নিয়ে আসছো মানে এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে কি হবে, হি ওয়াজ ট্রিটেড ফর হিজ ক্রনিক পেইন বাই এভরিওয়ান, অথবা হি ওয়াজ ট্রিটেড, অথবা হিজ ক্রনিক পেইন ওয়াজ ট্রিটেড বাই এভরিওয়ান। তো তার ক্রনিক পেইন সবার দ্বারা ট্রিট হয়েছিল। তো তার ক্রনিক পেইনের ইংলিশ হবে হিজ, তার ক্রনিক পেইন সিম্পলি চলে আসবে ওয়াজ ট্রিটেড। সো হিজ ক্রনিক পেইনটা হবে তোমার সাবজেক্ট, দেন ওয়াজ হবে এটার ভার্ব। আর প্যাসিভ সেন্টেন্সে কি হয়, তারপরে হবে ওটার পাস্ট টেন্স,
ট্রিটেড, সো ট্রিটেড দেন বাই এভরিওয়ান, ঠিক আছে? দেন প্লিড, জি আই ভাই প্লিড বুঝছি। হিম টু গো আউটসাইড। তো দেখো এটা তুমি প্রেজেন্ট টেন্সে লিখছো, আই প্লিড হিম টু গো আউটসাইড প্রায় কাছাকাছি বা কারেক্ট হয়েছে, কিন্তু আই প্লিডেড উইথ হিম টু গো আউটসাইড। সো আই মানে প্রেজেন্টে লিখলে কেমন জানি হয়ে যায় যে আমি রেগুলার ওকে প্লিড করি, আহ, হইতে পারে, বাট প্লিডের সাথে আমি উইথ, তাকে আমি তাকে অনুরোধ করলাম বাহিরে যেতে। এটা অর্থ এটা অর্থ, তাই হবে তো? না? তাহলে এটাতে ইডি দিয়ে দিবা, কারণ প্লিড ওয়ার্ডটা প্রেজেন্ট, ঠিক আছে, সাথে ইডি, বাট প্রেজেন্টে লিখলেও কারেক্টই হয়, প্লিডের সাথে উইথ হয়, দেখবা যে প্লিড একা বসে না, এই তো, দে প্লিডেড উইথ দেম নট টু টেক এনি অ্যাকশন এগেইনস্ট দ্য বয়। সো তুমি ইউজ করতে পারতো যে আই প্লিডেড উইথ হিম টু গো আউটসাইড। তো প্লিডের সাথে উইথ হয়, এটা একটু মাথায় রাখো। মানে তুমি যদি তারপরে আরেকটা আহ, ই বসাও, কি বলে এটাকে, অবজেক্টিভ ফর্ম অফ নাউন বসাও, আদারওয়াইজ আমি এটাকে কারেক্টই গণ্য করেছি। হ্যাঁ, আমি এটাকে কারেক্ট গণ্য করছি। You could write I pleaded him with him to go outside. Then তিথি reads Oscar with his dedication. এটা দিয়ে কি মিন করতে চাইছিলা? ভাইয়া, আমি সত্যি কথা বলতে মানে সেদিন যেটা পড়াইছিলেন তারপরে আমি আর বই হাতে দেই, মানে বই হাতে নেই নাই। সো আমি মানে এই অর্থগুলার মানে যেটা জানতাম ওইটাই দিয়ে অর্থ করে দিছি ডিরেক্ট। সো বুঝতে পারছি। অস্টার মানে জানতাম আমি কঠোর, এটা জানতাম কঠোর। সো হচ্ছে ওইটা দিয়ে আর কি মানে করার চেষ্টা কঠোর করছি। ভাবে আহ, পড়ার হ্যাঁ, চেষ্টা কঠোর ভাবে। করছে। জি, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। কিন্তু এই অস্টারটা হয় হচ্ছে ওই কঠোর ভাবে হচ্ছে, হলে হবে হার্ড, স্টাডিং হার্ড, তো ওইটা হচ্ছে কঠোর ভাবে পড়াশোনা করা। এই কঠোর, ওই কঠোর না। এই অস্টার মানে হচ্ছে এটা একটা পার্সোনালিটি ডেসক্রাইব করার জন্য ইউজ হয়, মানে কোনো গম্ভীর জি ভাইয়া, মানুষ এটার বুঝাইতে। সংযমও আছে, মানে সংযম সরল এরকম মানেও হবে। হ্যাঁ, হ্যাভিং বাট নো ওইটা দিয়ে কমফোর্টস করি অর নাই। লাক্সারিজ। আচ্ছা, হ্যাভিং এ প্লেন এন্ড আনঅ্যাডর্নড অ্যাপিয়ারেন্স মানে যে খারুশ মানুষজনকে বুঝাইতে অস্টার ওয়ার্ডটা ইউজ করা হয়, মানে এমন মানুষ যার কোনো ইমোশন নাই এন্ড যে খুবই স্ট্রিক্ট। তো তুমি বলতে পারো হি ইজ আ অস্টার পারসন, ঠিক আছে? অথবা তিথি ইজ আ অস্টার রোম্যান, এটা বললে হয়তো তিথি খুবই কঠোর একটা মহিলা। তো কঠোর বানায় ফেললে ওয়ার্ডটার অনেক ধরনের অর্থ করা যায়, বাট অস্টার ওয়ার্ডটার কনটেক্সচুয়াল ইউজ হচ্ছে পার্সোনালিটি ডেসক্রাইব করতে ইউজ হয়, মানে হি অথবা শি ইজ অস্টার। দেন দ্য কার্স অফ পভার্টি, এইখানে দেখো ভার্ব এটা নাই। হচ্ছে দ্য, আলাদা আলাদা। হ্যাঁ, দ্য কার্স অফ পভার্টি এটা হচ্ছে নাউন, তোমার সাবজেক্ট। ভেরি ড্রাজারি ফর আস, ইজ হইলে এইখানে এটা আহ, একটা সেন্টেন্স হইতো যে কার্স অফ পভার্টি, ইজটা হবে ভার্ব। তো এখানে দেখো এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, তো ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না। দ্য কার্স অফ জি পভার্টি ভাইয়া, বুঝতে পাইছি। ইজ অর ব্রিংস ড্রাজারি ফর আস, তাহলে আহ এটা কারেক্ট। ড্রাজারি মানে তো কাইন্ড অফ পেইন টাইপ। এটা মানেও কঠোর ড্রাজারি, বোঝায়। হ্যাঁ, ড্রাজারি হার্ড ম্যানুয়াল অর ডাল ওয়ার্ক, সো কঠোর পরিশ্রম। সো দ্য কার্স অফ পভার্টি ব্রিংস ড্রাজারি ফর আস, অথবা আহ, তাইলে মিনিংটা এরকম হয় যে পভার্টির কার্স, অর্থাৎ কার্সের বাংলা হবে অভিশাপ। কি, অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। তো পভার্টির অভিশাপ আমাদের জন্য কঠোর পরিশ্রম নিয়ে আসছে। সো ব্রিংস ড্রাজারি ফর আস, ভেরিটা বাদ দিবা। হি ইজ ক্রাইং মেকড মি ডিজমে, ডিজমেটা তুমি বড় হাতের দিছো, এটা একটা স্পেলিং মিস্টেক। তো ভার্ব, তো মানে ভাইয়া, ভার্বের এটা প্রথম, হইল না কেন? এটা তো এটা হয় নাই, ডিজমে মেকড, মানে তো ভয়। মেকড এর এবার কারণে হচ্ছে হয় নাই। মেক এর পাস্ট ফর্ম হচ্ছে মেড, MADE। সো হি ইজ ক্রাইং মেড মি ফুল অফ ডিসমে, ডিসমেটা একটা নাউন। দেখো
আচ্ছা, আর ভার্বও হয়। cause someone to feel concern and distress. They were dismayed by the U-turn in policy. তাহলে এখানে তুমি দিতে পারতা his crying made me dismayed. DISMAYED আর made এর বদলে হবে made. So এই যে কোন ভার্বের past tense কি সেটা মাথায় রাখবা। আর আমাকে বানাইছে ডিসমে না, ডিসমেটা হয় নাউন হবে অথবা ভার্ব। এখানে যেহেতু ইউজ করছো এটা নাউন হিসাবে আসতেছে। তো যদি আমাকে মডিফাই করে ডিসমে ওয়ার্ডটা, তাহলে শেষে ইডি লাগাই দিলা, তাহলে ওইটা একটা অ্যাডজেক্টিভ হইলো, পার্টিসিপল আর কি। তো পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ। তাহলে হিজ ক্রাইং মেড মি ডিসমেড। তো আমাকে ডিসমে মানে তো ওই যে শকে ফেলে দিছে বা কষ্টে ফেলে দিছে। ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, আর দেন এ বার্ড born for joy sits in a cage and sings। এই যে sings এর এনার্জি উলটপালট হয়ে গেছে, সাইন হয়ে গেছে, symbolizes the fight between freedom and prison এর PRISON prison। When a bird is born to be free and joyful, being trapped in a cage, it feels very frustrated when it in the cage. So moral of the speech represents as a very moral of the speech presents us that every miserable situation of our life we have to struggle with, smile like a bird। আচ্ছা, তুমি নিজে থেকে একটা ইয়ানা ট্রাই করছো, বাট ওই কনটেক্সটে বা ওই কবিতায় কিন্তু এরকম মিনিং আসে না। ওই কবিতায় যেটা আসছে সেটা হচ্ছে ওই পাখিটাকে আটকে রাখা হয়েছে, যেটা পাখিটাকে স্যাড করে দিচ্ছে and পাখির ন্যাচারাল বিহেভিয়ারকে হার্ম করতেছে। তো ওই জিনিসটা আনতে হবে, কবিতার কনটেক্সটে কি মিন করা হয়েছে সেটাও লিখতে হবে। তাহলে এখানে তুমি 3.5 থেকে 4 পেতে পারতা। বাট যেহেতু মিনিং বের করার চেষ্টা করছো, এই কারণে 2 দেওয়া হয়েছে। এই যে, তো তোমার মার্ক তোলার জায়গা কিন্তু ছিল সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিংটা একটাও যাতে ভুল না হয় এটা ট্রাই করবা সবাই, তাহলে তোমাদের 5 মার্ক শিওর হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা সেন্টেন্স মেকিং বই থেকেই আসবে, এটা আমি প্রত্যেক ক্লাসে বলি। তো বই থেকে আসবে এন্ড তোমরা ভুল করবে, এটা যাতে কোনোভাবেই না হয়। সেন্টেন্স মেকিং এ যদি 5-এ 5 শিওর করতে পারো, এক্সপ্লেনেশনে 2 থেকে 3 পেয়ে যাবে ইনশাল্লাহ। কারেক্ট হলে 3.5 থেকে 4ও পাইতে পারো। তো 5 আর 3 যদি 8 হয়, আর প্যারাগ্রাফে যদি 7 থেকে 8 পেতে পারো, তাহলে কিন্তু 15 বা 16 হয়ে যাচ্ছে মার্ক, হুইচ ইজ আ ভেরি গুড মার্ক ইন দি ইংলিশ পার্ট। তো সেন্টেন্স মেকিং এ কেউ কোনো ভুল করবা না। দেন ক্লাসে আর কে কে আছে? ইয়াহিয়া অথই এর দেওয়া হয়েছে। তন্ময় আছো, তন্ময়ের খাতা আছে লেটেস্ট এক্সামে। আসিফের খাতা আগের এক্সাম থেকে দেখবো। মুক্তা ঘোষের খাতা দেখি আছে কিনা। এক মিনিট, তন্ময়ের খাতা এখানে নাই, সালমানের খাতা আছে। আচ্ছা, আপনার মনে হয় প্যারাগ্রাফ দেখা হয় না, আমি এটা দেখে confirm। ভাইয়া আমার কি সেন্টেন্স মেকিং দেখা হয়েছিল? তুমি কে? মেরিন অথই। আচ্ছা, হ্যাঁ তোমার দেখা হয়েছে। তুমি সেন্টেন্স মেকিং এর তো 5 out of 5 পাই। আচ্ছা, সো এই যে তুমি কোথা থেকে লিখছো বা কিভাবে লিখছো আমি জানি না, কিন্তু প্যারাগ্রাফের স্ট্রাকচার মেনটেন হয় নাই। লেখা ঠিক আছে, অনেক জ্ঞানমূলক লেখা হয়েছে, কিন্তু স্ট্রাকচার হয় নাই। জয়ফুল লার্নিং ইজ এ কাইন্ড অফ লার্নিং এক্সপিরিয়েন্স হুইচ ক্যান মেক লার্নার্স এটা ফিল। ভাইয়া আমি এটা ভাইয়া আমি কলেজে প্লিজ, মুখস্থ করছিলাম। কলেজে মুখস্থ করছিলা? প্লিজ ইন দি লার্নিং প্রসেস। ওই তো বইগুলোতে যে লিখছে ওই স্ট্রাকচারে না লিখলেই বেটার। তো ফিল প্লিজড হবে এখানে কারেক্ট যদি করতে চাও। প্রথমে সংজ্ঞা দেওয়ার দরকার নাই। আবারও বলতেছি, মনে হবে সংজ্ঞা না দিলে মানে অসম্পূর্ণ অসম্পূর্ণ, কারণ ওই যে আমাদের অভ্যাস হয়ে গেছে ছোটবেলায় প্রথমে সংজ্ঞা দিব অথবা প্রথমে লিখবো যে বাংলাদেশ ইজ এ ভেরি পিসফুল কান্ট্রি অথবা কান্ট্রি ফুল অফ রিভার্স, দেন শুরু করব মেইন টপিক। না, তোমাকে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং দিয়ে লিখতে, তুমি প্রথম সেন্টেন্সেই জয়ফুল লার্নিং ইম্পর্টেন্স চাইল্ডহুড এই ওয়ার্ড গুলো তোমার থাকতে হবে। তো লিখবা যে জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড
is a very important uh, or is very important for the children শেষ অথবা is full of significance for the children অথবা is very crucial for the children এই significant important crucial এগুলা তুমি ইম্পর্টেন্স এর সিনোনিম হিসেবে ইউজ করতে পারো দেন শুরু করবা ফার্স্টলি তো ফার্স্টলি তুমি আগে ব্রেইনস্টর্ম করে নিবা তিনটা পয়েন্ট প্রথম পয়েন্টে যাবা যে ফার্স্টলি when there is a joyful environment students are very interested to go to school and learn তার এটা তোমার ফার্স্ট পয়েন্ট সো ফার্স্ট পয়েন্টের পরে তুমি কি দিবা ফার্স্ট পয়েন্টের এক্সপ্লেনেশন দিবা যে when they feel interested to go to school they can learn the contents taught in school very uh, easily and happily তো একটা পয়েন্ট গেল যে তারা ইন্টারেস্টেড ফিল করে তারা হ্যাপিলি শিখে সেকেন্ডলি students are encouraged to learn from mistakes when there is a joyful environment then তুমি এভাবে লিখবা যে if the environment in the school is joyful আর এই যে আমাদের এখানে ইয়ে আছে তন্ময় হাসান আরাফাত ভাইয়া আচ্ছা এই যে জয়ফুল লার্নিং এই ওয়ার্ডটাকে বারবার না এনে তোমরা এটা রিপ্লেসমেন্ট হিসেবে এইভাবে ইউজ করতে পারো যে লার্নিং জয়ফুলি অথবা environment where students find joy তো জাস্ট জয়ফুল লার্নিং ফ্রেজটাকে প্রত্যেকবার রিপিট না করে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিলে জিনিসটা দেখতে সুন্দর হয় আচ্ছা যেটা বলতেছিলাম তো সেকেন্ড পয়েন্টে নিয়ে আসবা যে লার্নিং ফ্রম মিস্টেক্স থার্ড পয়েন্টে নিয়ে আসবা যে ওদের মেন্টাল হেলথ ভালো থাকে স্যার আর ছোটবেলায় মেন্টাল হেলথ ভালো থাকলে বড় হলেও তারা ডিপ্রেসড হবে না তারা মোটিভেটেড থাকবে সবসময় এন্ড তারা বড় স্বপ্ন দেখতে পারবে তো এরকম তিনটা পয়েন্ট এনে প্রত্যেকটা পয়েন্টকে দুই সেন্টেন্সে লিখবা দেন ফাইনালি এসে টু কনক্লুড টু সামারাইজ টু সাম আপ অথবা দেয়ার ফর এভরি স্কুল ইন দি ওয়ার্ল্ড শুড এনশিওর জয়ফুল এনভায়রনমেন্ট ফর দ্য চিলড্রেন শেষ শুরু হবে টপিক সেন্টেন্স দিয়ে ফার্স্টলি একটা পয়েন্ট দিবা দেন ওই পয়েন্টটাকে একটু এলাবোরেট করবা বা এক্সাম্পল দিবা সেকেন্ডলি একটা পয়েন্ট ওটার এলাবোরেশন থার্ডলি একটা পয়েন্ট ওটার এলাবোরেশন কনক্লুশন শেষ তোমার প্যারাগ্রাফ খুব সুন্দর স্ট্রাকচার টিচার জাস্ট তাকাবে যে হ্যাঁ টপিক সেন্টেন্স আছে তারপরে তাকাবে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলির দিকে অথবা ফার্স্টলি মোর ওভার ফার্দার মোর অথবা যদি হাওয়েভার এর কোনো ইউজ কেস থাকে তাহলে হাওয়েভার আর লাস্টে দেওয়ার পর অথবা টু সাম আপ অথবা টু কনক্লুড এগুলা দেখবে এগুলার পরের পয়েন্টটা দেখবে টিক দিবে ৮ দিয়ে চলে যাবে যদি গ্রামাটিক্যালি কারেক্ট লিখতে পারে বা অ্যাটলিস্ট ৭.৫ দিবে তো ওই স্ট্রাকচারটা সবাই ফলো করা ট্রাই করবা এভাবে লিখলে মনে হয় অনেক কিছু লিখছি আসলে অনেক কিছু লিখছো কিন্তু ওই তো ছড়ায় ছিটায় আছে আর কি ইনফরমেশনটা স্ট্রাকচার্ড হয় নাই এই জন্য আমি এখানে কত দিলাম প্যারাগ্রাফে দিয়েছি ৫ যদি স্ট্রাকচার ফলো করতা তাহলে ৭.৫ দিতাম ভাইয়া আমি একটা প্রশ্ন করি। বলো হ্যাঁ, বলতেছি যে ওই যেমন ছেলে যে কানেক্টর গুলো ব্যবহার করতে বলতেছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলা কি আমি যেটা করছিলাম ওটা তো ওই লিস্টিং প্যারাগ্রাফ তাহলে কি এসব প্যারাগ্রাফে কি ফার্স্টলি সেকেন্ডলি মানে অ্যাড করে দেবো? আরেকবার বলো মানে আপনি বলতেছেন না ওই যেগুলো সেন্টেন্স কানেক্টর সেগুলো আছে মানে হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি হুম মোরওভার ফার্দার মোর এগুলা কি ইউজ করতে বলতেছে এগুলা কি আমরা কি লিস্টিং প্যারাগ্রাফ ইউজ করবো নাকি মানে সরাসরি সবগুলাতেই ইউজ সব করবো? প্যারাগ্রাফি ইউজ করতে পারবা সব প্যারাগ্রাফি ইউজ করতে পারবা তবে শুধু একটা সেন্টেন্স লিখবা না ফার্স্টলি দিয়ে লিখবা মেইন পয়েন্টটা প্রথমে লিখবা তারপরের সেন্টেন্সে আর সেকেন্ডলি লিখবা না তারপরের সেন্টেন্সে ওই ফার্স্টলি দিয়ে যে সেন্টেন্স লিখছো ওইটার এক্সটেনশন বা ওইটার এক্সপ্লেনেশন লিখবা তো ফার্স্টলি লিখে আহ, আমি দেখাই ওয়েট দেখতে পাচ্ছো তো ফার্স্টলি দিলাম এটা তোমার প্রথম ডেভেলপিং আইডিয়া যে কোনো টাইপের প্যারাগ্রাফি হোক কম্পেয়ার কন্ট্রাস্ট হইলেও তুমি ফার্স্টলি দিয়ে শুরু করতে পারবা বা তোমার যদি ইও আসে ডেসক্রিপটিভ কম্পেয়ার কন্ট্রাস্ট ন্যারেটিভ এনিথিং তুমি ফার্স্টলি দিয়ে শুরু করতে পারবা তো ফার্স্টলি দিলা জয়ফুল environment in the schools
can make the students interested to go to school. তো এটা তোমার ফার্স্ট পয়েন্ট, জয়ফুল স্কুল এনভায়রনমেন্ট। এই তো ভালো সাজেশন। হ্যাঁ, a joyful school environment can make the students interested in attending school. গ্রামারলি খুব কারেক্ট করে দিছে। দেন তুমি কি করবা, এটা তোমার মেইন পয়েন্ট বা ফার্স্ট পয়েন্ট। দেন তুমি সেকেন্ডলি ইনস্ট্যান্টলি যাবা না, সেকেন্ডলিতে না গিয়ে লিখবা যে when a student finds interest in his or her school, he or she becomes motivated to go to school every day, which helps him her, অথবা এ স্টুডেন্ট না দিয়ে when students দিলে তুমি এই জায়গায় ইজিলি দে ইউজ করতে পারতা। him her learn joyfully। তো এই তো তোমার ফার্স্ট পয়েন্ট লিখলে তুমি একটা ছোট সেন্টেন্সে, দেন পরের ইমিডিয়েট পরের সেন্টেন্সটাতে ওইটাকে এক্সপ্লেন করলা। কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্লেনেশনের বদলে তুমি এক্সাম্পল দিতে পারো। তো ধরো তোমার পয়েন্ট হলো এরকম যে জয়ফুল লার্নিং এনভায়রনমেন্ট হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার স্টুডেন্টস বিল্ড দেয়ার কনফিডেন্স। এটা তুমি দিলা সেকেন্ডলিতে। দেন যদি এক্সাম্পল দেওয়ার মতো কিছু থাকে, এরপরে তুমি লিখবা ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল দিয়ে তুমি কিছু একটা এক্সাম্পল দিবা, মানে এই সেন্টেন্সটা যদি এক্সাম্পল দেওয়ার মতো কিছু হয়। তো এই হবে তোমার স্ট্রাকচার। প্রথমে টপিক সেন্টেন্স, দেন ফার্স্টলি দিয়ে একটা সেন্টেন্স, তারপরে ওইটার এক্সপ্লেনেশন, দেন সেকেন্ডলি একটা সেন্টেন্স, তারপরে ওইটার হয় এক্সাম্পল অথবা এক্সপ্লেনেশন, থার্ডলি দিয়ে সেম স্ট্রাকচার। এভাবে গেলে রিডেবল হয় প্যারাগ্রাফ গুলো। অ্যান্ড আমাদের ডিপার্টমেন্টে বা যেখানেই যাবা ইউনিভার্সিটিতে, তোমার এক সেমিস্টার ধরে একটা কোর্সে এটাই শিখাবে যে হাউ টু রাইট প্যারাগ্রাফ। তো তোমার এই পুরো কন্টেন্টটা, এখানে সব কন্টেন্ট আছে, একাধিক 3-এর বেশি কন্টেন্ট আছে। তো ওইগুলাকে তুমি জাস্ট পয়েন্ট আউট করে এই স্ট্রাকচারের মধ্যে নিয়ে একবার লিখবা, তাহলেই হবে। আচ্ছা, দেন আমাদের তন্ময় হাসান, মুক্তা ঘোষ আর তানজিম আহমেদ আসিফ, সিফাত আহমেদ, তোমাদের দেখি প্রিভিয়াস কোন তোমাদের খাতা পাওয়া যায়। তানজিম আহমেদ আসিফ। তা একটা কমপ্লিটিং স্টোরি। এই তো ওই যে নাউনের আগে এ দেওয়া অথবা সেটাকে প্লুরাল করার যে কথা বলছিলাম, ওই বিষয়টা এই যে এখানে ফুটে আসছে যে চিলড্রেন্স পার্কের আগে আহ, এ চিলড্রেন্স পার্ক হবে আর সিটা ছোট হাতের হবে, পার্কটাও ছোট হাতের হবে। যদি প্রপার নাউন না হয় তাহলে
হাজার হবে, বাট যদি চিলড্রেন্স পার্ক নামে, মানে যদি পার্কটার নামই হয় এটা, যে চিলড্রেন্স পার্ক বা শিশু পার্ক, তখন সেটাকে তুমি ক্যাপিটালে লিখতে পারো। আদারওয়াইজ যদি র্যান্ডম একটা বাচ্চাদের পার্ক হয়, তাহলে সেটা সবগুলা ছোট হাতের হবে আর তার আগে এ বসবে। দেন এই যে উইথ, এই যে পজিটিভ ইটস, এটা বোঝানোর জন্য ইট ইজ লিখছো, ওইটার বদলে এখানে আইটিএস হবে। সো এই জিনিসের পার্থক্যটা একটু সবাই হয়তো জানো, বাট তাও এই আইটি সাথে অ্যাপোস্ট্রফি এস, এটার ফুল ফর্ম হচ্ছে ইট ইজ, এটা ইটের শর্ট ফর্ম। আর আইটিএস মানে হচ্ছে আহ, এটার মানে পজিটিভ আর কি। তো এটা একটু খেয়াল রাখবে সবাই। Okay, its Kauser find children's face a mind-blowing smile which fascinated him intensely. While it was playing joyfully with its doll, Kauser found children's face. আচ্ছা, তো দেখো, Kauser found children's face a mind-blowing smile which fascinated him intensely. এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে একটা প্রিপোজিশন মিসিং আছে। Kauser found a mind-blowing smile in the children's face. তোমার এই সেন্টেন্সটা যদি আমি অর্থ করতে যাই, কাউসার ফাউন্ড চিলড্রেন্স ফেস, তো কাউসার পেলো বাচ্চার চেহারা, এ মাইন্ড ব্লোয়িং স্মাইল, একটি মাইন্ড ব্লোয়িং স্মাইল, হুইচ যেটা তাকে ফ্যাসিনেট করছে ইন্টেন্সলি। অর্থ করা যায় না। তুমি যদি লিখতে যে কাউসার ফাউন্ড কি পাইলো, এ মাইন্ড ব্লোয়িং স্মাইল, কোথায় পাইলো? ইন দ্য চিলড্রেন্স ফেস। তো কাউসার ফাউন্ড এ মাইন্ড ব্লোয়িং স্মাইল ইন দ্য চিলড্রেন্স ফেস হুইচ ফ্যাসিনেটেড হিম ইন্টেন্সলি। এভাবে লিখলে সেন্টেন্সটা প্রপার অর্ডারে হইতো। দেন এখানে কি কমেন্ট করা হয়েছে? আচ্ছা, আর চিলড্রেন কিন্তু প্লুরাল, এটা মাথায় রেখো সবাই, যে চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। তো তুমি যদি একটা বাচ্চা বুঝাইতে চাও তাহলে হবে চাইল্ড, আর একটা বাচ্চার কিছু বুঝাইতে চাইলে চাইল্ডস, CHILD অ্যাপোস্ট্রফি এস। তানজিম, আসো ক্লাসে? জি ভাই। ভুলগুলা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, দেন আই কমপ্লিটলি, বানানটায় একটা ই মিসিং আছে। অ্যাগ্রি উইথ দ্য ম্যান, বিউটি অ্যান্ড ট্রুথ বোথ আর সেম থিংস। অ্যাকচুয়ালি বিউটি আর ট্রুথ কোনো জিনিস না, এগুলো হচ্ছে আইডিয়া। সো তুমি থিংস ওয়ার্ডটাকে এই করতে পারো, অ্যাভয়েড করতে পারো, অথবা থিংস এর বদলে আইডিয়াজ লিখতে পারো, অথবা কিছু না লিখলে হবে, আর সেম at a profound philosophical viewpoint. Then according to the poem, the poet died for beauty and the man who died for truth. আচ্ছা, এই জায়গায় দেখো, তুমি হু দিয়ে শুরু করছো, কিন্তু এরপরে আর আগাও নাই। তো দেখবা যে আমাদের গ্রামার কোনো একটা লেসনে শিখাবে, তোমার সেন্টেন্সে যতগুলা সাবজেক্ট থাকবে ততগুলা ভার্ব আছে কিনা দেখতে হবে। ততগুলা শুধু ভার্ব না, ট্রানজিটিভ কি বলে, ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে। তো এখানে দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডাইড ফর বিউটি, ভালো কথা। দ্য পোয়েট, তুমি আহ, ঠিক দ্য পোয়েট ডাইড না, তুমি যদি যে কোনো পোয়েম নিয়ে কথা বলো তখন পোয়েট বলবা না, বলবো দ্য স্পিকার। কারণ কবি আর যে কবিতাটার মধ্যে কথা বলতেছে সে সেম না। ফর এক্সাম্পল, স্কুল বয় কবিতায় কিন্তু স্পিকার হচ্ছে দ্য স্কুল বয়। তো আই ডাইড ফর বিউটিতে কবি যদি নিজেই হয়, তাহলে কবি কি মরে যাওয়ার পরে বলতেছে? তো ওইখানে স্পিকারটা এমন একজন যে সত্যের জন্য মারা গেছে, সরি, সুন্দরের জন্য মারা গেছে। তো স্পিকার বলবা সবাই, কবি কখনো বলবো না দ্য পোয়েট, সবসময় বলবো দ্য স্পিকার। দ্য স্পিকার ডাইড ফর বিউটি অ্যান্ড দ্য ম্যান ডাইড অ্যান্ড এ ম্যান ডাইড ফর ট্রুথ, এটা বলতে পারতা। বাট তুমি বললা যে দ্য ম্যান হু ডাইড ফর ট্রুথ। তো আমি যখন অ্যান্ড দ্য ম্যান হু ডাইড ফর ট্রুথ আনতেছি, তখন এই পুরো জিনিসটা কিন্তু একটা ক্লজ হয়ে যাচ্ছে, হু ডাইড ফর ট্রুথ। তারপরে আমি কিন্তু আরো এক্সপেক্ট করতেছি যে সে কি করছে। তো ওই তো এই হু ডাইড ফর ট্রুথ বিষয়টা কিন্তু এই দ্য ম্যানকে মডিফাই করছে।
কিন্তু সেন্টেন্স শেষ করে নাই। সো তুমি এইভাবে লিখতে পারতা, ইন দ্য পোম বা অ্যাকর্ডিং টু দ্য পোম, দ্য স্পিকার ডাইড ফর বিউটি অ্যান্ড দ্য ম্যান হু ডাইড ফর ট্রুথ ওয়ার লেইন সাইড বাই সাইড ইন টু গ্রেভস। তাহলে সেন্টেন্সটা শেষ হইতো। So after conversation in an adjoining room between them, they seemed that they are brethren and they died for the same reason. So they seemed wordটা এখানে পারফেক্ট না, so they realized that they are brethren and they died for the same reason. আমি এই জায়গায় এক্সপ্লেন করে দিছি যে এটাকে কিভাবে লিখলে বেটার হতো। আহ, এই তো দেন ক্লাসে আর কে আছে যে কমেন্ট পায় নাই? তন্ময় হাসান চলে গেল। মুক্তা ঘোষ, আচ্ছা এই যে তুমিও ট্রাই করবা পিডিএফ এ জমা দিতে। ছবি জমা দিলে মাঝে মাঝে বাঁকাতেরা হয়ে যায়, পড়া অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জায়গায় তোমার এক্সপ্লেনেশনটা মোটামুটি ভালো হয়েছে। আহ yes, I agree with the man who died for the truth in the poem. তো ট্রুথের আগে দি হবে না, কারণ এটার কোনো নির্দিষ্ট ট্রুথ না, সে ইন জেনারেল সত্যের জন্য মারা গেছে, একটা সত্যের জন্য না। in the poem I died for beauty, আচ্ছা, because beauty is something that and truth, and if truth is not pleasant, beautiful, thus it is said that. তো ওভারঅল গুড, এখানে দি হবে না বলা হয়েছে। দেন এই তো রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলে হয়তো একটু মিস্টেক হয়েছে, কারণ সিঙ্গুলার একটা নাউনের জন্য রিমেইন লেখা হয়েছে, তো এখানে রিমেইনস দিলেই ঠিক হয়ে যেত। কিন্তু আনপ্লেজেন্ট এট দ্য বিগিনিং, ইট টার্নস আউট টু বি বিউটিফুল। সো লাস্টের এই জায়গাটুকুতে তুমি সিম্পলি সহজ ভাবে লিখতে পারতে আরো। ওভারঅল খারাপ না। আর এখানে কমেন্ট করা হয়েছে যে একটু বেশি পড়তে হবে ইংরেজি, ইংরেজি পড়লেই তোমাদের ইংলিশের জেনারেল স্ট্রাকচারটা চলে আসবে, তখন আর সেন্টেন্স উলট পালট হবে না আর কি। তো আমাদের ওই পড়া কম হওয়ার কারণে বা পর্যাপ্ত পরিমাণে ইনপুট না নেওয়ার কারণে যখন লিখতে যাই তখন স্ট্রাকচারে একটু উলটপালট হয়ে যায় আর কি। বাট আমরা যদি পড়তে আর লিখতে থাকি কন্টিনিউয়াসলি, এখনো পর্যাপ্ত টাইম আছে। প্রতিদিন যদি জাস্ট এক পৃষ্ঠা করে লেখো আর নিজের ভুল নিজে যাচাই করা ট্রাই করো, তাহলে দেখবে যে লেখা কারেক্ট হয়ে গেছে। আর আরেকটা জিনিস ট্রাই করো, যখন কেউ কোনো কিছু পড়তেছো, যদি ওই পড়াটা ভাল লাগে, ওই লেখাটা ভাল লাগে, তাহলে ওইটাই জাস্ট এক্সাক্ট ওই জিনিসটাই কপি করবা। দেন ওইখান থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো বের করার ট্রাই করবা। তাহলে দেখবা যে সেন্টেন্সে কোথায় সাবজেক্ট বসে, কোথায় ভার্ব বসে, কোথায় অবজেক্ট বসে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে অটোমেটিক্যালি তোমাদের ভিতরে চলে আসবে। তো যদি কোনো প্যাসেজ বা কোনো ছোট প্যারাগ্রাফ পছন্দ হয় বা ভাল লাগে, অথবা ভালো না লাগলেও প্রতিদিন একটা করে বই থেকে নিয়ে লিখবা, লিখে ওইখান থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো আলাদা আলাদা করার চেষ্টা করবা। ইভেন পার্টস অফ স্পিচ খোঁজারও চেষ্টা করতে পারো, তাহলে তোমার মাথার মধ্যে ইজিলি বিষয়গুলো গেঁথে যাবে যে আসলে কিভাবে সেন্টেন্স লেখা যায়, এন্ড কিভাবে তুমি চাইলে আহ, বাক্য নিয়ে, শব্দ নিয়ে খেলতে পারো, মানে ঘুরায় পেঁচায় কিভাবে লিখতে পারো একটা একটা সিঙ্গেল সেন্টেন্সকে।
আচ্ছা, অনেকক্ষণ ফিডব্যাক দিলাম, এখন আমরা মূল ক্লাসে আসি। আজকে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস এই কবিতাটা দেখবো। ভাইয়া একটা প্রশ্ন ছিল। আহ, বলো। প্যারাগ্রাফ লেখার সময় মাথার ভিতরে ইনফরমেশন আসে না, কি লিখবো? লিখতে বসলে মাথায় ইনফরমেশন আসে না, কি করতে পারি? এটা সবচেয়ে বড় সমস্যা, মানে মানে এটা সবচেয়ে এটা কমন সবচেয়ে সমস্যা কমন অ্যাকচুয়ালি। সমস্যা অ্যাকচুয়ালি। তো তার জন্য যেটা করবো, ওই যে ব্রেইন স্টর্মিং যেটাকে বলে, আই মিন ধরো একটা প্যারাগ্রাফের টপিক তোমাকে দেওয়া হলো, র্যান্ডম টপিক। ফর এক্সাম্পল, ইম্পর্টেন্স অফ পিস, ঠিক আছে? দেন এটা একটা ইজি টপিক, যে শান্তির প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি। দেন তুমি কি করবা, যে শান্তি থাকলে কি হয়, আহ একটু চিন্তা করবা। চিন্তা করে, যদি খাতার শেষে রাফ করার জায়গা হয়তো থাকবে না, তো ব্রেইনের ভিতরেই চিন্তা করার চেষ্টা করবা যে হেলদি লাইফ, আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারি। দেন পিস থাকলে কি হয়, আহ পিস বলতে বোঝানো হচ্ছে মানে যুদ্ধ না, এরকম একটা অবস্থা। তো নর্মাল লাইফস্টাইল, তারপরে আহ শান্তি থাকলে আমরা শান্তির মতো জীবনযাপন করতে পারি, এটা খুবই অবভিয়াস। তারপরে চলে আসবে যে হিউম্যান রিলেশনশিপ ফস্টার করে। দেন we can focus on development of our civilization. So এইভাবে হোয়াট, ওয়েন, কিসের সাথে রিলেটেড, এরকম কিছু কোশ্চেন করবা। তো এগুলো তো আমি বিভিন্ন ভাবে চিন্তা করতে করতে, মানে এই জিনিসটা মাথায় নেওয়ার পরে বা মূল টপিকটা দেখার পরে তোমার মাথায় ওই সম্পর্কে যা যা আসে সবগুলাকে একটা লিস্ট করবা। দেন ওইখান থেকে কোন কোন টপিক নেওয়া যায় সেটা ট্রাই করবা। তার জন্য তুমি যেটা করতে পারো, কিছু কোশ্চেন করতে পারো। তো এরকম হোয়াই, হোয়াট, হাউ, হোয়েন, ওয়্যার, যদি এই কোশ্চেন গুলা করো তাহলে দেখবা বিভিন্ন আনসার চলে আসবে। তুমি যদি বলো ইম্পর্টেন্স অফ পিস, হোয়াই, তো আমাদের কেন পিস লাগবে, এই কোশ্চেনটা যদি তুমি করো তাহলে লিখবে যে টু লিভ পিসফুলি। এটা হচ্ছে সবচেয়ে অবভিয়াস আনসার। টু লিভ পিসফুলি এর মানে কি? টু লিভ ইন এ হেলদি এনভায়রনমেন্ট। তারপরে তুমি হেলদি এনভায়রনমেন্টে থেকে কি করবা বা এটা করলে কি লাভ। আহ, তারপরে এখান থেকে আসে যে আমরা উই ক্যান ডেভেলপ আওয়ার সিভিলাইজেশন, আমরা সভ্যতার উন্নয়নে কাজ করতে পারি। তাহলে কি হবে, তাহলে আমাদের আওয়ার লাইফস্টাইল উইল ইমপ্রুভ, জীবনযাত্রার মান উন্নত হবে। তাহলে কি হবে, তাহলে উই ক্যান লিভ মোর হ্যাপিলি। সো এক পয়েন্ট থেকে তোমার কয়েকটা পয়েন্ট চলে আসতেছে। সো এইখান থেকে তুমি সবচেয়ে ভালো পয়েন্ট এটা হতে পারে যে when there is a peaceful situation in the world, uh, we the human beings can work together to develop our civilization, একটা পয়েন্ট গেল। তারপরে পিস কি, বা পিস কি নিয়ে আসে আমাদের জন্য, আহ, লিখবা যে হেলদি এনভায়রনমেন্ট, একটা সুস্থ এনভায়রনমেন্ট নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে? বাই লেটিং আস ফোকাস অন সলভিং স্মলার প্রবলেম। কারণ যুদ্ধ তো সবচেয়ে বড় সমস্যা। কোনো জায়গায় যুদ্ধ লেগে থাকলে আগে হয় হচ্ছে ওই যুদ্ধটা শেষ করার ইচ্ছা থাকে। তো যখন যুদ্ধ থাকতেছে না, যখন পিসফুল একটা সিচুয়েশন, তখন আমরা ছোট থেকে ছোট সমস্যাগুলাও সমাধান করার সুযোগ পাই। তো এইভাবে তুমি যদি বিভিন্ন ডাব্লিউএস কোশ্চেন গুলা করো একটা টপিক নিয়ে, তাহলে বিভিন্ন আইডিয়া জেনারেট হবে। তো ওই আইডিয়া গুলোর মধ্যে তিনটা বেস্ট আইডিয়া নিয়ে তুমি তোমার প্যারাগ্রাফ লিখে ফেলবা।
তো ব্রেন স্টর্মিংটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট বলা হয় একটা প্যারাগ্রাফ রাইটিং এ বা রাইটিং এর ক্ষেত্রে। আমিও যদি এখন কোন র্যান্ডম একটা টপিক নিয়ে লিখতে বসি, আমার প্রথম এই স্টেপটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট মনে হয়, কারণ আইডিয়া গুলো খুঁজে বের করা হচ্ছে টু টিডিয়াস। ভাই কন্ট্রোলিং আইডিয়ার মধ্যে যা আসে তাই কি ব্রেন স্টর্মিং এর মধ্যে আসবে? আচ্ছা, শোনো, তোমার আগে ব্রেন স্টর্মিং, বুঝছো? সো আগে তুমি বিভিন্ন বিষয়ে খুঁজবা যে এখানে এই টপিক নিয়ে কি লেখা যায়, দেন তোমার কন্ট্রোলিং আইডিয়াতে ওই বিষয়টা আসবে। আর আমি যদি টপিকই দিয়ে দেই ইম্পর্টেন্স অফ পিস, তাহলে কিন্তু এখানে কন্ট্রোলিং আইডিয়া অলরেডি দেওয়াই আছে ইম্পর্টেন্স, তাই না? তো যদি কন্ট্রোলিং আইডিয়া দেওয়াই থাকে, ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স এগুলা কিন্তু কন্ট্রোলিং আইডিয়া, মানে তোমার পিস সম্পর্কে শুধু এটার ইম্পর্টেন্স লিখতে হবে। তখন তুমি খুঁজবা যে পিসের ইম্পর্টেন্স আসলে কি কি, হাউ ইজ ইট ইম্পর্টেন্ট, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, হোয়াট ইম্পর্টেন্স ডাজ ইট হ্যাভ ইন আওয়ার লাইফ, হোয়ার ডাজ ইট হ্যাভ ইম্পর্টেন্স। তো আমাদের জীবনে ইম্পর্টেন্স আছে, ইভেন প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস এর লাইফেও ইম্পর্টেন্স আছে। নিউক্লিয়ার ওয়ার হইলে শুধু মানুষ মারা যাবে না, পুরা প্রাণী জগতেই ক্ষতি হবে। সো এই হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই কোশ্চেন গুলো যদি তুমি করো, তাহলে তোমার আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে রিলেটেড টু দা কন্ট্রোলিং আইডিয়া। বাট যদি কন্ট্রোলিং আইডিয়া না থাকে, শুধু যদি টপিক হয় পিস, অথবা শুধু যদি টপিক হয় বাংলাদেশ, তখন তুমি যে কন্ট্রোলিং আইডিয়াটা ফিক্স করবা যে বাংলাদেশ ইজ রিভারাইন কান্ট্রি, তুমি যদি বাংলাদেশকে রিভারাইন কান্ট্রি বলো, তাহলে তোমার কন্ট্রোলিং আইডিয়া হয়ে যাবে রিভারাইন কান্ট্রি। দেন তুমি এই বিষয়টা নিয়ে কোশ্চেন করবা যে হোয়াই রিভারাইন, হাউ রিভারাইন, হাউ ডাজ ইট হেল্প বিং এ রিভারাইন কান্ট্রি। তো তখন এই রিভারাইন হওয়ার কারণে বাংলাদেশের কি কি উপকার হয়েছে, অপকার হয়েছে, সেগুলো তোমার আইডিয়াতে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সো ব্রেন স্টর্মিং ইজি হবে না কখনোই, বাট চিন্তা করলে দেখবে আইডিয়া চলে আসতেছে, এন্ড তিনটা আইডিয়া পাইলে ওই তিনটাকে জাস্ট ডেভেলপ করবা। ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। বলো। আহ যে প্যারাগ্রাফের তো হচ্ছে স্ট্রাকচার দেখাই দিছেন যে কিভাবে লিখতে হবে না লিখতে হবে, কিন্তু সেন্টেন্স মেকিং এর তো দেখাই দেন নাই, ওইটা হচ্ছে প্রবলেম হচ্ছে। আর একটা কথা যেটা হচ্ছে বইয়ের ভাষায় যদি কপি করে হচ্ছে লিখে দিলাম তাহলে ক্রিয়েটিভিটি কি থাকলো? মানে আমি মানে বইয়ের ভাষা অনেক সময় তো ভাইয়া বই পড়া হয় না, মানে এমনিতেই সেন্টেন্সের মিনিং করে হচ্ছে অর্থ লেখা হয়, মানে হচ্ছে সেন্টেন্স বানানো হয় আর কি। তো সেই ক্ষেত্রে কিভাবে বানাবো? আর হচ্ছে সত্যি কথা বলতে বই সেভাবে পড়া হয় না, কিন্তু হচ্ছে ওই মানে সেন্টেন্সটা কিভাবে বানাবো এই স্ট্রাকচার মানে যদি একটু মানে বুঝাই দিতেন আর কি। আচ্ছা, বই বলতে তোমার এক্সট্রা বই পড়ার দরকার নেই আপাতত। আমি বুঝাইছি যে ইংলিশ ফর টুডে বইটাই পড়বা। দেন কপি করা বলতে, ধরো তুমি এই যে এখান থেকে, one of the historical landmarks of Sonargaon is the ancient city of Panam, bracketed also known as Panam or Panamnagar, which was developed uh, to the old city to provide residential quarters to the governors after the Mughal conquered Sonargaon in 1911. Quite a large sentence, right? তুমি যদি এই সেন্টেন্সটা আর স্ট্রাকচারটা ইউজ করতে চাও অন্য যে কোনো সিচুয়েশনে, তুমি কিন্তু করতে পারো। ফর এক্সাম্পল, যে তোমাকে আহ সোনারগাঁও নিয়ে না বলে তোমাকে বললো আহসান মলজিন নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, দেন তুমি কি করতে পারো যে সেম স্ট্রাকচারটাকে আহসান মঞ্জিলের জন্য ইউজ করতে পারতেছো, কিন্তু যে ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস অফ ঢাকা সিটি ইজ দি ancient building of Ahsan Manzil, which was developed by someone named, যেটাই হোক, যে ওইটাকে বানাইছে, and it has been a historical uh,
figure or historical building since random একটা date. তো তুমি সেম স্ট্রাকচারটাকে আরেকটা সিচুয়েশনে ইউজ করতে পারতেছো, অ্যাপ্লাই করতে পারতেছো। আলটিমেটলি আমরা ল্যাঙ্গুয়েজ তো এইভাবেই শিখি, তাই না? যে ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে যা বলে বা আমাদের আশেপাশের মানুষজন যেটা বলতেছে আমরা কিন্তু ওইটাকে অ্যাকোয়ার করতেছি। ইভেন রিটেন এক্সপ্রেশনের ক্ষেত্রে বাংলায় আমরা ছোটবেলায় কবিতা, ছোট ছোট গল্প পড়তেছি, ওইখানে যেভাবে লেখা হচ্ছে কোনো একটা কিছু আমরা কিন্তু ওইভাবেই লিখি। তো একটা বিষয় নিয়ে লেখা, আমি ওইটাকে কপি মানে ওই লেখাটাকে তো এক্সাক্ট কপি করতেছি না, আমি ওই এক্সপ্রেশনটাকে কপি করতেছি, আমি ওই এক্সপ্রেস মানে প্রকাশ করার ওয়েটাকে কপি করতেছি। তো আমি ওইটার কথা বলছি যে তুমি যদি এই সেম জিনিসটাকে অন্য এক জায়গায় ইউজ করতে চাও, সেটার জন্য তুমি চাইলে এই সেন্টেন্সটাকে নিজের খাতায় লিখতে পারো, দেন একটু অ্যানালাইজ করতে পারো যে কি করছে এখানে। এখানে দেখো এই যে কম্পারেটিভের বা ডিগ্রির একটা রুল ইউজ করছে। ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস অফ সোনারগাঁও, অনেকগুলা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক আছে সোনারগাঁওয়ে, তার মধ্যে একটা হচ্ছে পানামনগর। তারপরে এই পুরাটা হচ্ছে তোমার সাবজেক্ট, দেন ওইটার প্রোনাউন হিসেবে হুইচ ইউজ করা হইলো। সো হুইচ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস অফ সোনারগাঁও ইন দি অ্যানসিয়েন্ট সিটি অফ পানাম, দেন ব্রেকেটে এগুলা অর পানামনগর, দেন হুইচ ইউজ করলো। ওয়াজ ডেভেলপড, একটা প্যাসিভ ভার্সন, টু দি সাউথ অফ দি ওল্ড সিটি। সো কোথায় ডেভেলপ করা হয়েছে সেটা কিন্তু এই যে টু দিয়ে বলা হচ্ছে, টু দি সাউথ অফ দি ওল্ড সিটি টু প্রোভাইড রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স ওল্ড সিটি। দেন কেনই করা হয়েছে, to provide residential quarters to the governors after the Mughal conquered Sonargaon in 1911. তো এক সেন্টেন্সের মধ্যে দেখো কতগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো তুমি যদি সেম ভাবে এক সেন্টেন্সে অনেকগুলো ইনফরমেশন দিতে চাও তাহলে এরকম একটা স্ট্রাকচার ফলো করতে পারো। তারপরে দেখো সেকেন্ড সেন্টেন্সে, but some historians believe the city's history is much older than that the Mughals developed older and that the Mughals developed Panamnagar and built highways and bridges to connect it with Sonargaon. দেখো এটাও একটা বড় সেন্টেন্স। তো এইরকম সেন্টেন্স গুলো তুমি যদি ক্লোজলি অবজার্ভ করো তাহলে কিন্তু তুমি যখন লিখতে যাবা তখন তোমার লেখাটা কারেক্ট হবে, বা ইংরেজি যেভাবে লিখতে হয় আর কি ওদের মতো হবে। বাট নিজে থেকে লেখার চেষ্টা অবশ্যই করতে হবে, কিন্তু স্ট্রাকচারটা তো ঠিক রাখা লাগবে, তাই না? মানে নিয়মটা তো মেনটেন করতে হবে। ওই নিয়মটা যাতে আমাদের ঠিক হয় সেটার জন্য আমি বলছি যে ওয়েল রিটেন টেক্সট গুলোকে একটু ক্লোজলি রিড করবা। ক্লোজ রিডিং এর সবচেয়ে ইজি মেথড হচ্ছে আহ, নিজে লেখা একবার। তো নিজে একবার লিখলে তুমি খুব মনোযোগ দিয়ে ওই সেন্টেন্সটা পড়তেছো, আর মনোযোগ দিয়ে সেন্টেন্সটা পড়া হলে তোমার পরবর্তীতে তুমি নিজে যখন লিখতে যাবা তখন ওইটা স্ট্রাকচারটা তুমি ইউটিলাইজ করতে পারবে। এই তো। আর কারেক্ট সেন্টেন্স লেখার নিয়ম হচ্ছে ওই যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে অথবা কমপ্লিমেন্ট থাকবে, এটা হচ্ছে বেসিক রুল। তো এখানে দেখো সাবজেক্ট আছে ঠিকই, কিন্তু সাবজেক্টটা বিশাল বড়। One of the historical landmarks of Sonargaon is the ancient city of Panam Nagar. So এটা একটা সেন্টেন্স, দেন সেই সেন্টেন্সকে আরো এক্সটেন্ড করা হচ্ছে। তো ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস অফ সোনারগাঁও, এটা হচ্ছে তোমার এই সেন্টেন্সের সাবজেক্ট, দেন ইজ হচ্ছে তোমার ভার্ব, দ্য অ্যানসিয়েন্ট সিটি অফ পানাম নগর অর পানাম অর পানামনগর, আচ্ছা অ্যানসিয়েন্ট সিটি অফ পানাম অর পানামনগর, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। সো এই হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস অফ সোনারগাঁও এবং পানামনগর সেম জিনিস। তো ইজ দিয়ে কানেক্ট হয়েছে, ইজটা হচ্ছে এখানে কি ভার্ব বলে এটাকে, কানেক্টিং ভার্ব বা এরকম একটা নাম আছে এই ভার্ব, তো লিঙ্কিং সেটা ভার্ব। লিঙ্কিং ভার্ব, এই তো। সো এই সাবজেক্টটাকে বা এই নাউনটাকে পরবর্তী নাউনের সাথে লিংক করা হয়েছে, বা দুইটা সেম জিনিস এটা বলা হয়েছে যে হি ইজ সোহেল। সো হি আর সোহেল সেম পারসন, হি ইজ এ ডক্টর, হি আর ডক্টর সেম পারসন। তো ওই সেম স্ট্রাকচারটাই এখানে ফলো হয়েছে। দেখো ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস অফ সোনারগাঁও ইজ দি অ্যানসিয়েন্ট সিটি অফ পানামনগর। সো ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস হচ্ছে প্রথম নাউন, সেকেন্ড নাউন হচ্ছে অ্যানসিয়েন্ট সিটি অফ পানামনগর। তো আলটিমেটলি তোমার স্ট্রাকচার কিন্তু সেমই, কিন্তু নাউন গুলো এই যে মডিফায়ার, তারপরে ক্লজ বা নাউন ফ্রেজ ইউজ করার মাধ্যমে বড় করে ফেলা হয়, তখন হচ্ছে বিষয়গুলো কনফিউজিং হয়ে যায়। তো তুমি যদি একটু ক্লোজ রিডিং করো তাহলে এই সেম স্ট্রাকচারের মধ্যেই কিভাবে এই বড় বড় সেন্টেন্স গুলা পড়ে সেটা তুমি নিয়ে আসতে পারবা। দেন দেখো পানাম নগর, সো এই হুইচ দিয়ে আবার এই পানাম নগরকে
টার্গেট করা হচ্ছে। সো পানাম নগরের প্রোনাউন হচ্ছে হুইচ। তারপরে আবার ওয়াজ ডেভেলপড টু দি সাউথ, সো ওয়াজ ডেভেলপড বাই হোম, সেই বাইটা কিন্তু লেখাই হয় না, সো ওয়াজ ডেভেলপড বাই সাম ডেভেলপার্স মেবি, ওটা উজ্জ্ব আছে। ওয়াজ ডেভেলপড টু দি সাউথ অফ ভাইয়া দি ওল্ড সিটি। হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে আছে না ওই পানাম নগর হুইচ ওয়াজ ডেভেলপ টু দি সাউথ, এখানে ভাইয়া হুইচ হলো কেন এখানে যেতে শুনে যাবে না that হ্যাঁ, আচ্ছা। সো ওয়েট, আমি যদি বলি যে পানাম নগর দ্যাট ওয়াজ ডেভেলপড টু দি সাউথ অফ ওল্ড সিটি। আচ্ছা, শোনো, তুমি যদি এখানে দ্যাট দাও তাহলে এটার মিনিংটা হবে সেটা। আর তুমি যদি যেটা বুঝাইতে চাও তাহলে তোমাকে হুইচ ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, বা যদি এক্সপ্লেন করি তাহলে দেখো যে পানাম নগরের অনেকগুলা হিস্টোরিক্যাল মনুমেন্টের মধ্যে একটা হচ্ছে সোনারগাঁও, যেটা ওই সিটির সাউথে ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, সো এই যেটা বা এই মিনিংটা আনার জন্য হুইচ। আর তুমি যদি বলতে যে দেয়ার ইজ সামথিং কল পানাম নগর ইন সোনারগাঁও, দ্যাট ইজ, আচ্ছা দাঁড়াও, পানাম নগর ইজ, মানে দ্যাট আনলে কন্টেক্সচুয়াল মিনিংটা আসে না আর কি, সেটা এরকম অর্থ প্রকাশে নর্মালি দ্যাট ইউজ হয়। সো যদি প্রথম সেন্টেন্সটা একদম কমপ্লিট হইতো যে পানামনগর ইজ এ সিটি ইন সোনারগাঁও, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ। ভাইয়া ভাইয়া মানে বিভিন্ন সেন্টেন্সের যে ওই অপশন থাকে না, যেমন ওই গ্রামারের ক্ষেত্রে হুইচ দ্যাট মানে সেন্টেন্স দেওয়া থাকে, এখানে হুইচ নাকি দ্যাট, ভাইয়া এই হুইচ আর দ্যাটের মধ্যে মূলত পার্থক্যটা কিছু দ্যাট হচ্ছে হুইচ, মূলত অর্থেই পার্থক্য। তুমি যদি কয়েকটা এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট এন্ড হুইচ ইজ ওয়েদার দ্য ক্লজ দে ইন্ট্রোডিউস ইজ রেস্ট্রিকটিভ অর নন রেস্ট্রিকটিভ। আচ্ছা, গ্রামাটিক্যাল used to introduce a restrictive clause, which is a clause that can be removed without changing the sentence's meaning. For example, the poem that I wrote on the first place. আচ্ছা, so that হয় এমন একটা, that হয় restrictive clause, which is a clause that can't be removed without changing the sentence's meaning. আচ্ছা, the poem that I wrote on the first place, which used to introduce a non-restrictive clause, which is a clause that adds information but isn't necessary to understand the sentence's basic idea. For example, my dog, which is a poodle. আচ্ছা, যদি আমি এখানে লিখতাম the poem that I wrote on the first page, the poem which I wrote on the first page. আচ্ছা, তো which ইউজ হয় এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য, অ্যাকর্ডিং টু দ্য ডেসক্রিপশন অফ জেমিনি। যে ধরো ভাই তোমার, হ্যাঁ বলো। হ্যালো,
অথবা আশা করি শুনতে পাচ্ছ। জি ভাই, এখন শোনা যাচ্ছে। একটু আগে তো শোনা গেল না। হ্যাঁ, সো দ্যাট আর হুইচ এর যে পার্থক্য জিজ্ঞেস করছিলাম, মূলত দ্যাট এমন একটা সিচুয়েশন ইউজ হবে যেখান থেকে তুমি মানে একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছ, যেটা সরায় দিলে সেন্টেন্সের অর্থটাই পাল্টে যাবে। বাট হুইচ একটা অপশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য ইউজ হয় ইন জেনারেল। তো দ্যাট হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট বা আহ, অবিচ্ছেদ্য ইনফরমেশন ইউজ করার জন্য ইউজ হয়, যেমন দ্য ডগ দ্যাট আই ফেড ইয়েস্টারডে হ্যাজ কাম। তো ওই ডগটার পরিচয় দেওয়ার জন্য আহ, যদি ওই ইনফরমেশনটা একদম কম্পালসারি হয়, তখন তুমি দ্যাট ইউজ করবা। দ্য ডগ, কোন ডগটা সেটাকে তুমি নির্দিষ্ট করে দিচ্ছ, দ্যাট আই ফেড ইয়েস্টারডে। সেই ক্ষেত্রে তোমার দ্যাট হবে। মানে তুমি যদি একদমই ওই ডগটাকে আইডেন্টিফাই করার জন্য যদি ইনফরমেশনটা না হলেই না এমন সিচুয়েশন হয়, সেক্ষেত্রে দ্যাট। আর যদি তুমি এক্সট্রা ইনফরমেশন দিতে চাচ্ছ যেটা কম্পালসারি না, ওই ইনফরমেশন ছাড়াও তুমি ওই সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারতেছো, তখন হুইচ। সো এইখানে দেখো, which was developed to the south of Old City to provide residential quarters to the uh, governors after Mughal conquest in 1911. এটা একটা এক্সট্রা ইনফরমেশন। একটু না দিলেও তোমার এই সেন্টেন্সটা এখানে যদি শেষ করে দিত, পানাম নগরে যদি শেষ করে দিত, তাহলেও সেন্টেন্সটা কারেক্ট হইতো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে কবিতায় শিফট করি। কবিতাটা খুবই ইজি, বেশিক্ষণ লাগবে না, জাস্ট কিছু ওয়ার্ড মিনিং দেখলেই হবে। আচ্ছা, সবাই একটু ফোকাস করো। আচ্ছা, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস কবিতাটা মূলত একটা ট্রান্সলেশন ফ্রম জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি। ট্রান্সলেট করছে ফখরুল আলম স্যার, আমাদের ডিপার্টমেন্টেরই অনেক সিনিয়র শিক্ষক। এখন আর ক্লাস নেয় না উনি, মাস্টার্স এর মাঝে মাঝে ক্লাস নেয়। আচ্ছা, যাই হোক। সো এই কবিতাটা মূলত একটা সনেট। তোমরা সনেট মানে জানো, কপোতাক্ষ নদ পড়ে আসতো ক্লাস 9-10-এ। তো 14 লাইনের একটা কবিতা, যে কবিতার প্রথম 8 লাইন বা অক্টেভ। তো প্রথম 8 লাইন বা অক্টেভ হচ্ছে একটা থিম প্রকাশ করে, আর পরের 6 লাইন বা সেস্টেট আরেকটা থিম এক্সপ্রেস করে। বা প্রথম লাইনটা হচ্ছে একটা প্রবলেমকে ইন্ট্রোডিউস করে, পরের 6 লাইন হচ্ছে সেটাকে রেজলভ করে বা রেজলিউশন নিয়ে আসে। আচ্ছা, দেন এই যে বাংলার মুখ আমি দেখে আছি, এই কবিতায় মূলত কবি বাংলাদেশের বা এই বাংলা রিজিয়নটার প্রাকৃতিক সৌন্দর্য ডেসক্রাইব করছে। এখানকার বিভিন্ন এলিমেন্টের কথা উনি রেফার করছে। সাথে যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার, তো একটা প্রচলিত মিথোলজিক্যাল স্টোরি, বেহুলা লক্ষিন্দরের স্টোরি, উনি সেই স্টোরিটাকে রেফার করে আহ, ওইটার মাধ্যমে বাংলার সৌন্দর্য ডেসক্রাইব করছেন। আমরা ইংলিশ কবিতাটা যদি লাইন বাই লাইন পড়ি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস আই উইল সিক নো মোর। সো সিক মানে সন্ধান করা। যেহেতু আমি বাংলার মুখ দেখে ফেলছি বা দেখিয়াছি, আমি আর খুঁজবো না। মানে আমি আর কিছু দেখতে চাই না। তো সিক মানে হচ্ছে সন্ধান করা, to attempt to find something। তো সিক দিয়ে যদি সেন্টেন্স বানাইতে হয়, তাহলে তোমরা মানে কোনো কিছু খোঁজা অর্থ প্রকাশ করে এরকম কন্টেক্সটে সেন্টেন্স বানাইতে পারবে। ফর এক্সাম্পল, হি ইজ সিকিং ফর এ হোম। সে একটি বাসা খুঁজতেছে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট ইয়েট সো দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি। তো সে বাংলার মুখ দেখে ফেলছে,
সে আর কিছু খোঁজে না দুনিয়াতে, এর চেয়ে সুন্দর আর কিছু দেখানোর জন্য বাকি নাই। স্পিকার বলতেছে আর কি, কবিতার যে বক্তা। ওয়েকিং আপ ইন ডার্কনেস, গেজিং এট দ্য ফিগ ট্রি। তো ওয়েকিং আপ ইন ডার্কনেস, অন্ধকারে ঘুম থেকে উঠে, গেজিং এট দ্য ফিগ ট্রি, ফিগ মানে ডুমুর, তো ডুমুরের দিকে তাকিয়ে, আই বিহোল্ড ডন সোয়েলস রুস্টিং আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস। তো আই বিহোল্ড, বিহোল্ড মানে দেখা। তো বিহোল্ড দিয়ে যদি তোমাকে সেন্টেন্স বানাইতে বলা হয়, যে একটা প্রবাদ আছে যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, সো ওইখানেও বিহোল্ড মানে বিহোল্ডার মানে হচ্ছে যে দেখতেছে। তুমি লিখবা যে আই ক্যান বিহোল্ড আ বিউটিফুল সিনারি ইন ফ্রন্ট অফ মি। সো সি এর বদলে বা বিউটিফুল ইউজ করা যাচ্ছে। তো ডন মানে আহ, মানে হচ্ছে ভোর বা প্রভাত। সোয়েলো এক ধরনের পাখি। রুস্টিং মানে পাখির ডাকা ডাকি, রেস্ট নিচ্ছে এরকম। সেটেল অর কংগ্রেগেট ফর রেস্ট অর স্টে। রুস্ট মানে হচ্ছে কাইন্ড অফ রেস্ট নেওয়া, মানে বসে থাকা আর কি। মাইগ্রেটিং মার্টিনস এন্ড সোয়েলোজ ওয়ার সেটিং টু রুস্ট। সো এটা দিয়ে সেন্টেন্স বানাতে বললে তোমরা জাস্ট সাম বার্ডস আর রুস্টিং অন দি ব্রাঞ্চ অফ দি ট্রি, অথবা রুস্টিং ইন দ্য ফিল্ড দিতে পারো। মানে পাখি পাখি বসে থাকাই হচ্ছে রুস্টিং। আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস, তো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তো কিসের নিচে রোস্ট করতেছে বা বসে আছে? পাতার নিচে। পাতাগুলো কেমন? হিউজ আমব্রেলা লাইক, মানে বিশাল ছাতার মতো পাতার নিচে বসে প্রভাতের সোয়েলরা, সোয়েলো মানে মোস্ট প্রবলি কোকিল, রেস্ট করতেছে। লুক অ্যারাউন্ড মি অ্যান্ড ডিসকভার এ লিফি ডোম। ডোম মানে হচ্ছে গম্বুজ, মানে অনেকটা এরকম শেপ। তো আই লুক অ্যারাউন্ড মি অ্যান্ড ডিসকভার এ লিফি ডোম, আমি আমার আশেপাশে তাকাই আর একটা পাতাওয়ালা গম্বুজ নোটিস করি, মানে একটা গাছ যেটা গম্বুজের শেপে আছে আর কি। জাম, কাঁঠাল, বট, হিজল, অশ্বত্থ ট্রিজ অল ইন এ হাস। তো হাস হচ্ছে সাইলেন্স, তো সব গাছগুলো একদম সাইলেন্টলি আছে। শ্যাডোয়িং ক্লাম্পস অফ ক্যাকটাস এন্ড জেডোয়ারি বুশেস। তো ক্লাম্প মানে হচ্ছে গ্রুপ অফ ট্রিজ, মানে একসাথে জট বেঁধে থাকা, মানে ঝাড় আর কি, গাছের ঝোপ। তো ছায়াওয়ালা ঝোপ অফ ক্যাকটাস এন্ড জেডোয়ারি বুশেস। তো বাংলা থেকে ট্রান্সলেট করছে। তো এখানে যদি দেখি, ফণি মানুষের ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। তো ক্যাকটাস হচ্ছে ফণি মনসা, আর সটি বন মোস্ট প্রবলি জেডোয়ারি। ঝোপ হচ্ছে ক্লাম্পস, আর শ্যাডো তো ছায়াই। লং লং এগো, চাঁদ, এটা হচ্ছে সেই মিথের চাঁদ সওদাগর। কেম ইন হিজ হানি কম্ড বোট, তার বোট যেটাকে মধু, মধুকর ডিঙা থেকে, না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজলবর তমালের নীল ছায়া বাংলার অপরূপ প্রভাত। তো সেই চাঁদ সওদাগর তার মধুকর বোটে করে আসছিল বাংলায়, অ্যাকর্ডিং টু দ্যাট মিথ। তো সেই বিষয়টাকে রেফার করা হয়েছে। টু এ ব্লু হিজল বট তমাল শেড নেয়ার চম্পা, হি টু সাইটেড বেঙ্গলস ইনকম্পেয়ারেবল বিউটি। তো সে যখন এখানে আসছে, টু এ ব্লু হিজল, সো একটা নীল হিজল গাছের নিচে, বট তমাল শেড নেয়ার দ্য চম্পা, তো চম্পার কাছে বট তমালের যে ছায়া ছিল সেখানে সে আসছে। হি টু সাইটেড বেঙ্গল ইনকম্পেয়ারেবল বিউটি, তো সেও বাংলার অতুলনীয় সৌন্দর্য দেখেছে। তো সাইটটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো হি টু সাইটেড, তো সেও দেখেছে। তো বিহোল্ড, সাইট, সি, এগুলো সিনোনিম। One day, alas, in the Ganguri on a raft, as the waning moon
sank on the river's sandbanks. আচ্ছা, সিঙ্ক মানে ডুবা, সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক। মুনটাকে মডিফাই করা হয়েছে ওয়েনিং দিয়ে। তো ওয়েনিং শব্দের অর্থ হবে of the moon have a progressively smaller part of its visible surface illuminated so that it appears to decrease in size. আচ্ছা, তো ওয়েনিং মুন মানে হচ্ছে প্রায় ওই ঈদের চাঁদের মতো, মানে আহ, চাঁদের খুব কম একটা অংশ দেখা যাচ্ছে, শুক্লপক্ষের চাঁদ মোস্ট প্রবাবলি বাংলায়। হ্যাঁ, সরি, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়। শুক্লপক্ষ না, কৃষ্ণা দ্বাদশী। তো কৃষ্ণা দ্বাদশী এমন একটা টাইম, ওই যে চাঁদের বিভিন্ন টাইম রেফার করার জন্য দ্বাদশী, তারপরে আহ, এরকম বিভিন্ন বাংলা ওয়ার্ড ইউজ করা হয়। আমি আপাতত ওই ওয়ার্ড গুলো ঠিক মাথায় আনতে পারতেছি না। একাদশী দ্বাদশী সবই। হ্যাঁ, একাদশী দ্বাদশী শুক্লপক্ষ, বিভিন্ন ওই যে বাংলা কোন একটা কবিতায় গল্পে আছে। তো কোন স্টেজে চাঁদ কেমন হয় একটু দেখে নেওয়া লাগবে। বাট ওয়েনিং মুন মানে চাঁদ ছোট হয়ে গেছে এমন একটা টাইম আর কি। তো on a raft as the waning moon sank on the river sandbanks. তো ওই ছোট্ট চিকন চাঁদটা স্যান্ডব্যাগস অর্থাৎ নদীর আহ, পার, বালিওয়ালা পার দিয়ে যখন ডুবে গেছে, অর্থাৎ চাঁদ ডুবে যায় কখন? সকালের দিকে, তাই না? কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, আচ্ছা, মানে সকাল হচ্ছে, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন, অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ঘাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আচ্ছা, বেহুলা একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়। আচ্ছা, তো অর্থটা খুবই এভিডেন্ট যে বেহুলাও একদিন এই গাঙুরের জলে ভেলা নিয়ে যাচ্ছিল। তো কৃষ্ণা দ্বাদশী মানে এমন একটা টাইম যখন চাঁদ ছোট থাকে। তো সেই চাঁদটা যখন নদীর চড়ায়, অর্থাৎ নদীর বালিময়, চর মানেই তো বালি, তো নদীর চরে যখন চাঁদটা ডুবে ডুবে যাচ্ছে বা মরে যাচ্ছে, অর্থাৎ ডুবে যাচ্ছে, মানে সকাল হচ্ছে, তখন সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। কে দেখেছিল? বেহুলাও দেখছিল। আর সে শ্যামার নরম গান শুনছিল। এন্ড একদিন অমরা একটা জায়গা গিয়ে ছিন্ন খঞ্জনার মতো, আ- আচ্ছা, অমরা জায়গাও হতে পারে, অথবা অমর হওয়ার যে বিষয়টা সেটাও হতে পারে। তো ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। তো এই বিষয়টাকে কিভাবে ট্রান্সলেট করা হয়েছে আমরা দেখি। Behula too saw countless Ashotthas bats, Ashotthas bots, besides golden rice fields, মানে বাংলার সোনালী ধানের যে ক্ষেত, যে ধান ক্ষেতের পাশে, and heard that thrushes soft song. One day arriving in Amara, where gods held court. So আমার একটা জায়গা যেখানে দেব দেবীদের কোর্ট বসে। When she danced like a desolate wagtail. So desolate word মানে হচ্ছে আহ একটা লোনলি সেগ্রেগেটেড প্লেসে থাকা আর কি, মানে ডেসোলেট আইল্যান্ড, অর্থাৎ যেখানে আশেপাশে আর কেউ নাই। তো প্লেস আনইনহ্যাবিটেড এন্ড গিভিং অ্যান ইমপ্রেশন অফ ব্লিক এমটিনেস, মানে খুবই ফাঁকা এবং আহ, শুষ্ক একটা জায়গা। মানে ব্লিক অর্থাৎ আশেপাশে কিছু নাই, একদম শুকনা ফাঁকা একটা জায়গা এরকম। আর ওয়েকটেল মানে আমাদের জাতীয় পাখি, দোয়েল। তো বেহুলার যে মিথটা আছে সেই মিথে সে আমারায় যায়, সেখানে গিয়ে তার হাজবেন্ড লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেওয়ার কথা বলে। তো ওই জায়গায় গিয়ে সে ড্যান্স লাইক এ, মানে তার নৃত্যটাকে একটা দোয়েলের বা একা দোয়েলের নৃত্যের সাথে তুলনা করা হয়েছে মূলত। তো বেঙ্গলস রিভার্স, ফিল্ডস, ফ্লাওয়ার্স, ওয়েল
like strings of bells on her feet. তো বাংলার নদী, মাঠ আর ফুলগুলোর সৌন্দর্য বর্ণনা করার জন্য বলা হচ্ছে যে, তো আহ, আর তার কষ্টটা এক্সপ্রেস করার জন্য অ্যাজ ইফ বাংলার নদী, ফিল্ড, ফ্লাওয়ার এরা চিৎকার করে কান্না করছিল তার এই যে পায়ে যেটা পড়ে নূপুর, মানে তার নূপুরের সাউন্ডটা যেন বাংলার নদী, তারপরে ফিল্ড আর ফ্লাওয়ারের কান্নার সাউন্ড এক্সপ্রেস করতেছে তার দুঃখে। আচ্ছা, আমরা বাংলাটা পড়ে আরেকবার ইংরেজিতে আসি, তাহলে ইজি হবে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আহ, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখে ছাতার মতন ঝড়ো পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, পল্লব মানে পাতা, পাতার স্তূপ মানে হচ্ছে ডোম অফ লিভস। জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। তো পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। তো পল্লবের স্তূপটা হচ্ছে জাম, বট, কাঁঠাল, হিজল আর অশ্বথের, মানে এই গাছগুলোর পাতা পড়ে স্তূপ হয়ে আছে এবং সেগুলো সাইলেন্ট। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। তো ফণিমনসা ইংলিশ আমরা দেখলাম ক্যাকটাস। ফণিমনসার ঝোপে সটিবনে এক ধরনের গাছ, তাহাদের ছায়া পড়িয়াছে। দেন মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। আচ্ছা, সো মধুকর ডিঙাটা হচ্ছে সেই চাঁদ সওদাগরের ডিঙা থেকে না জানি সে কবে, মানে আই এম নট শিওর যে কবে আসছিল, মানে কবি সেটা বা স্পিকার সেটা এক্সপ্রেস করতেছে যে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। তো চাঁদ ওই জার্নিটার টাইমে চম্পার কাছে হিজল বট তমালের নীল ছায়াওয়ালা বাংলার অপরূপ রূপ দেখেছিল। আবার তার সাথে সাথে বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, এমন একটা টাইমে সিচুয়েশনে সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। তো বেহুলা যখন এদিক দিয়ে যাচ্ছিল অমরায়, তখন সে আহ বাংলার এই সুন্দর সিনারি দেখেছিল, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল, আহ যাওয়ার টাইম সে শ্যামার নরম গানও শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল, ছিন্ন খঞ্জনার মতো নাচকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে ড্যান্সিং লাইক এ ডেজোলেট ওয়েক টেইল। ইন্দ্রের সভায়, ইন্দ্র তোমরা জানো আহ সনাতন ধর্মের একজন দেব। তো ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ হার্টফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। তো ওইখানে নাচার সময় তার পায়ের ঘুঙুরের যে সাউন্ড, সেই সাউন্ডটাকে কবি ইমাজিন করতেছে অ্যাজ ইফ বাংলার নদী মাঠ আর ভাটফুল কান্না করতেছে। ওভারঅল যদি ক্লোজলি নোটিস করো তাহলে দেখবা যে পুরো কবিতা জুড়ে আলটিমেটলি বাংলার নেচার, বাংলার এনভায়রনমেন্ট, তারপরে আমাদের দেশের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কেমন দেখতে সেটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করা হয়েছে। এন্ড এই ভিজুয়ালাইজেশনের প্রসেসের মধ্যে বেহুলা লক্ষিন্দরের যে মিথোলজি, তারপরে ওই সেম মিথোলজিতে চাঁদ সওদাগরের ঘটনা আছে। তো ওই ঘটনাটার রেফারেন্স এনে বাংলার বিউটিকে ডেসক্রাইব করা হচ্ছে। তো ওভারঅল কবিতার অন্য কোনো তেমন মেজর থিম নাই, মূল থিমটা এটাই যে দ্য স্পিকার describes or illustrates the beauty of Bengal by referring to the myth of Behula Lokhinder. While describing it, a poet refers to various plants and their characteristics, uh, and imagines the experiences of Behula and Chad Saudagar when they crossed this Bengal.
or when they came to Bengal. অর্থাৎ কবিতায় কবির বক্তা বা স্পিকার মূলত বাংলার সৌন্দর্য ডিসক্রাইব করছেন। সৌন্দর্য ডিসক্রাইব করার টাইমে তিনি বিভিন্ন প্রাকৃতিক এলিমেন্ট, যেমন গাছগুলোর নাম বলতে পারো, প্রাকৃতিক এলিমেন্ট যেমন বিভিন্ন গাছ, পাখি ইত্যাদির ভিজুয়াল অর্থাৎ দৃশ্যমান সৌন্দর্য এবং বিভিন্ন জিওগ্রাফিক্যাল এলিমেন্ট যেগুলো আছে, ভৌগোলিক উপাদান, আমাদের নদী, আহ, তারপরে হচ্ছে নদীর পার, নদীর স্যান্ড ব্যাংক অর্থাৎ চর। তো এই প্রত্যেকটা এলিমেন্ট এনে এগুলোর সৌন্দর্যকে ডেসক্রাইব করছে। পাশাপাশি তিনি চাঁদ সওদাগর, বেহুলা লক্ষীন্দরের ওই রেফারেন্সটা এনে একটা ইমাজিন করতেছে বা একটা ইমাজিনেশন তৈরি করতেছে যে সে চাঁদ যখন এদিক দিয়ে গেছে আহ, তখন সে বাংলার সাইডটা কিভাবে উপভোগ করছে, বা তখন তার কাছে বাংলার সৌন্দর্যটা কিভাবে ফুটে উঠছে। লক্ষিন্দর সরি বেহুলা যখন এদিক দিয়ে গেছে তখন তার কাছে বাংলার সৌন্দর্যটা কেমন মনে হয়েছিল, সেই বিষয়টাকেও কবি ইমাজিন করার চেষ্টা করছে। তো ওভারঅল যদি এক লাইনে বলতে যাও তাহলে in the poem the speaker describes or illustrates the beauty of Bengal by uh, referring to various natural and geographical elements of Bengal, along with bringing a reference of the famous myth of Behula and Lokhinder. Uh, that's it. আহ কবিতা নিয়ে কারো কোনো ডাউট আছে? জি না ভাই। আচ্ছা, তাহলে আমরা এগুলো ওয়ার্ড মিনিং গুলো সলভ করি। তো এইখান থেকে একটু এগুলোতে ওয়ার্ড গুলোতে একটু স্পেশাল অ্যাটেনশন দিবা। এই যে ক্লাম্প, তারপরে রুস্টিং, বিহোল্ড, সিক, হাস, দেন সাইট, ওয়েইন, ওয়েল, এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করবা। এন্ড ইংলিশে সিনোনিম দেখবা, ইংলিশে অর্থ দেখবা। তাহলে তুমি আহ, তুমি যদি গুগলে গিয়ে জাস্ট লেখো ডিফাইন ওয়েইন বা ওয়েল, তুমি দেখো এ প্রলংড হাইক ইজ ক্রাই অফ পেইন বিফোর অ্যাঙ্গার, এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ইংরেজিতে অর্থ দেওয়া আছে, এতে তোমার সুবিধা হয় কি, বাংলা অর্থ করলে অনেক সময় কনফিউজ হয়ে যাওয়ার চান্স থাকে, সেই কনফিউশনের চান্সটা থাকতেছে না। এর সাথে সাথে তুমি এখানে একটা এক্সাম্পলও পেয়ে যাচ্ছ, ইভেন ভার্ব হিসেবে এটার অর্থটা কেমন হচ্ছে সেটাও পেয়ে যাচ্ছ। তো গুগল থেকে দেখে নিলে তোমাদের সেন্টেন্স মেকিং এ সুবিধা হবে, সিনোনিম অ্যান্টোনিমেও সুবিধা হবে। আমরা এখান থেকে অর্থগুলো দেখার চেষ্টা করি। তো গেজ মানে হচ্ছে তাকায় থাকা, তো গেজিং মানে তাকানো। রুস্টিং মানে রেস্ট নেওয়া, পাখির যদি কোথাও বসে থাকে চুপচাপ, সেটাই হচ্ছে রুস্টিং। ডোম মানে হচ্ছে গম্বুজ বা স্তূপ। দেন হাঁস মানে হচ্ছে ঝোপ। হানিকম্ব মানে ওই যে মধুকর, তো মিক্সড উইথ হানি। ইংলিশে যদি আমরা দেখি তাহলে fill with cavities or tunnels, infiltrate and undermine. ওকে, ওয়েট, হানিকম্বের অর্থ একটু আলাদা। whole hillsides are honeycombed with mine. তো হানিকম্ব মানে হচ্ছে ছিদ্র ছিদ্র। infiltrate and undermine, their main honeycomb বড় শিপ। আচ্ছা, তো ওকে, হানিকম্ব শিপ বলতে বোঝায় হচ্ছে এরকম, এই যে আমরা এখানে অর্থ যেটা দেখলাম, আহ হানিকম্ব মানে ওই যে যেখানে মৌমাছি মধু থাকে আর কি, এরকম ঘট ঘট থাক থাক করা। তো হানিকম্ব শিপ বা মধুকর নৌকা বলতে বোঝায় এমন একটা বড় নৌকা যেখানে এরকম অনেকগুলা পার্টিশন থাকে।
উম, তো এরপরে তো আমাদের ছড়িয়ে পড়িয়েছে মধুকর ডিঙা থেকে। হ্যাঁ, মধুকর ডিঙা অর্থাৎ তাহলে বড় একটা নৌকা। তো হানিকম্ব অর্থ হচ্ছে ছিদ্র ছিদ্র সামথিং। তো কোনো কিছুর মধ্যে যদি অনেকগুলো ছিদ্র থাকে বা অনেকগুলো পার্টিশন থাকে, সেটাকে তোমরা হানিকম্ব বলতে পারো। দেন ওয়েইন মানে আমরা দেখেছি, ওয়েইন অর্থাৎ হচ্ছে ওই যে ওয়েনিং মুন, মানে চাঁদ একদম ছোট হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ারিং মুন, খুবই ছোট একটা অংশ দেখা যাচ্ছে এরকম, মানে কিছুদিন পরেই অমাবস্যা হবে এরকম একটা সিচুয়েশন। ডেজোলেট মানে তো ওই যে একা, বা ব্লিক একটা সিচুয়েশন, মানে আশেপাশে কিচ্ছু না, একদম ফাঁকা। আহ তার মাঝে যদি কেউ একজন থাকে তাহলে তাকে ডেজোলেট বলবো আমরা। Of a place uninhabited and giving an impression of bleak emptiness, feeling or showing great unhappiness or loneliness. তো একসাথে দুইটা অর্থ চলে আসে, একে তো একা, দুইয়ে হচ্ছে আনহ্যাপি। দেন ওয়েক টেইল এক ধরনের পাখি। ওয়েক টেইল অ্যাকচুয়ালি দোয়েল। তারপরে ওয়েল মানে চিৎকার করে কান্না করা, আর ডেজোলেট রিপিট হয়েছে, এটা আমরা দেখছি। তো দেন এইখানে মূলত এই মিথোলজিটা নিয়ে কোশ্চেন করা হয়, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট চাঁদ সওদাগর এন্ড বেহুলা বিফোর? Then discuss with your classmates the medieval epic of মানসমঙ্গল। তো মানসমঙ্গল যে এপিক বা মহাকাব্যটা আছে, সেইখানে বেহুলার চাঁদ সওদাগরের ঘটনার টা উল্লেখ করা হয়েছে। দেন বাংলাপিডিয়া থেকে এখানে আমাদের একটা টেক্সট দেওয়া আছে যে আসলে বেহুলার চাঁদ সওদাগরের ঘটনাটা কি। তো তোমরা পড়ে নিও, আমি ইন শর্টে বলতেছি। মূলত চাঁদ সওদাগর আহ, যে সাপের দেবী আছে মানসা, তার সাথে একটা চ্যালেঞ্জ নেয় যে তার ঘর ইমপেনেট্রেবল বা ইমপ্রেগনেবল, যেটা ছেদ করে ঢুকতে পারবে না কোনো কিছু। এন্ড সেই ঘরে বেহুলার লক্ষিন্দর আহ, বিয়ের পরে থাকতে যায়। বাট ওই চ্যালেঞ্জের কারণে মানসা যেটা করে, একটা সাপ পাঠায় দেয়, যেটা একদম একটা ফাইবারের মতো বা একদম একটা সুতার মতো চিকন আকার ধারণ করে ওই ইমপ্রেগনেবল বা ইমপেনেট্রেবল ঘর দিয়ে ঢুকে যায় এবং লক্ষিন্দরকে কামড়ায়। লক্ষিন্দর মারা যায়। দেন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় করে আহ, আমারা বা ওই যে দেবদেবীদের যে কোর্ট সেখানে যায়, সেখানে গিয়ে সে রিকোয়েস্ট করে। দেন দেবদেবীরা ক্ষমা করে দেয় এবং লক্ষিন্দরকে তার লাইফ ফিরিয়ে দেওয়া হয় অ্যালং উইথ হিজ ব্রাদার্স, অর্থাৎ তার ভাই যাদেরকে আগে মারা হয়েছিল তাদেরও জীবনটা ফিরিয়ে দেওয়া হয়। ইন শর্টে এখানে এটাই লেখা আছে, খুবই সিম্পল ইংলিশে লেখা আছে যে বেহুলা ইজ লেজেন্ডারি ফক। ফক অর্থ তোমরা জানো, শ্রুতি যে গল্পগুলো চলে, ফক হিরোইন অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মানসা মঙ্গল। তো মানসা মঙ্গল হচ্ছে একটা মহাকাব্য, সেটার ওয়ান অফ দ্য মেইন হিরোইন্স, মেডিয়েভাল এপিক। মেডিয়েভাল অর্থাৎ মধ্যযুগীয়। শি ওয়াজ দ্য ডটার অফ সেইভেন অফ উজানিনগর। তো সে উজানিনগরের সেইভেন, উচ্চারণটা আমি ঠিক ক্লিয়ার না, তার মেয়ে। লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সন অফ চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরের ইয়াংগেস্ট সন ছিল লক্ষিন্দর। আর চাঁদ সওদাগরের বাসা হচ্ছে চম্পকনগর। বেহুলা grew up to be a beautiful and intelligent woman and she was married to লক্ষিন্দর। সো বেহুলা লক্ষিন্দরের সাথে বিয়ে হয়েছিল। চাঁদ সওদাগরের ডিভোটি অফ শিবা had boasted that he was cleverer and stronger than মানস। তো চাঁদ সওদাগর শিবের খুবই ভক্ত ছিল এবং সে খুবই ভাব নিচ্ছিল। বোস্ট মানে কাইন্ড অফ প্রাউড ফিল করা, বা
প্রাইড প্রদর্শন করা। তো টক উইথ এক্সেসিভ প্রাইড এন্ড সেলফ স্যাটিসফ্যাকশন অ্যাবাউট ওয়ানস অ্যাচিভমেন্ট, পজিশনস অর অ্যাবিলিটি, মানে ব্র্যাগ করা বা প্রাউডলি কিছু বলা। তো চাঁদ সওদাগর খুবই প্রাউডলি মানসাকে বলছে যে সে মানুষার চেয়ে ক্লেভারার এন্ড স্ট্রঙ্গার। দেন মানুষা দ্য স্নেক গড he built an iron chamber for লক্ষিন্দর বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল। তো সে লক্ষিন্দরের জন্য একটা লোহার ঘর তৈরি করে এবং সে সেটাকে বিশ্বাস করে কি হুইচ ইজ ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল মানে হচ্ছে অফ এ ফর্টিফাইড পজিশন, আনএবল টু বি ক্যাপচার্ড অর ব্রোকেন ইনটু, ইনভালনারেবল, ইমপেনেট্রেবল, আনঅ্যাটাকেবল, মানে এমন একটা ঘর যেটাতে কেউ ঢুকতে পারবে না। Then, however, on the wedding night of Behula and Lokhinder, Manasha sent a snake to kill Lokhinder. The snake made itself as fine as a strand of hair, মানে একদম চুলের মতো চিকন হয়ে যায়। Entering the chamber through a minute hole with Lokhinder. So খুবই ছোট্ট একটা ছিদ্র দিয়ে, তো মাইনিউট মানে হচ্ছে খুবই ছোট, মাইনিউট ডিটেইল যদি বলা হয় তাহলে মানে খুবই ক্ষুদ্র বা সূক্ষ্ম একটা ডিটেইল। তো মাইনিউট মানে খুবই সূক্ষ্ম, হোল মানে ছিদ্র, খুবই সূক্ষ্ম একটা ছিদ্র দিয়ে স্ট্যান্ড অফ হেয়ার, সিঙ্গেল থিন লেন্থ অফ সামথিং সাচ এস থ্রেড ফাইবার, মানে যদি তুমি একটা সিঙ্গেল খুবই চিকন কিছু থ্রেড ফাইবার বা চুল মেনশন করো তখন তুমি সেটাকে বলবো যে স্ট্যান্ড অফ হেয়ার, সিঙ্গেল হেয়ার ওর থিন ল্যাক অফ হেয়ার। তো পিস অফ হেয়ার না বলে স্ট্যান্ড অফ হেয়ার বলা হয় আর কি। দেন বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজবেন্ডস ডেথ, বেহুলা এটা মানতে পারে নাই কোনোভাবে। শি প্লেসড হার হাজবেন্ডস কর্পস, কর্পস মানে হচ্ছে ডেড বডি। আচ্ছা, হিউম্যান বিং এর ক্ষেত্রে কর্পস বলা হয়, CORPSE, আর যদি ওটা অ্যানিমেল হয় সেটাকে কার্কাস বলা হয়, CARCUS। ওয়েট, না বল, ডেড বডি অফ অ্যান অ্যানিমেল, এই পার্থক্যটা একটু মাথায় রাখো। তো কর্পস হচ্ছে ডেড বডি অফ অ্যান হিউম্যান বিং, আর CASS এটা হচ্ছে ডেড বডি অফ অ্যান অ্যানিমাল। দেন এই যে ব্যানানা র্যাপ মানে একটা কলা গাছের ঢেলা, set out on a hazardous journey, hazardous মানে বিপদ সংকুল, journey towards the abode of the gods, abode মানে হচ্ছে বাসস্থান of the gods, দেব দেবীদের। Despite all the dangers and temptations she encountered, অনেক ডেঞ্জার ছিল, অনেক টেম্পটেশন ছিল। টেম্পটেশন মানে হচ্ছে wait, বিভিন্ন তাড়না আর কি, অনেক লোভ দেখানো হয়েছে তাকে মাঝপথে। Desire to do something, especially something wrong or unwise, অর্থাৎ মাঝখানে অনেক ডিস্ট্রাকশন ছিল, তাকে বিভিন্ন বিষয়ের জন্য তার আহ, ডাকা হয়েছে বা তাকে অফার করা হয়েছে, বাট ডেসপাইট অল অফ দোজ থিংস। তো এই যে ডেসপাইট এর স্ট্রাকচারটা তোমরা খেয়াল করো, ডেসপাইট এর পরে হয় নাউন, আর যদি এটা ইনস্পাইট অফ হইতো তাহলে এরপরে কিন্তু জিরান্ট হইতো। তো ইনস্পাইট অফ হ্যাভিং ম্যানি ডেঞ্জার্স এন্ড টেম্পটেশন, হ্যাঁ এইভাবে লেখা লাগতো। আর যেহেতু ডেসপাইট হয়েছে, ডেসপাইট এর পরে সরাসরি নাউন হয়। তো এই স্ট্রাকচার গুলো মাথায় রেখে তোমরা রাইটিং এর সময় ইউজ করবা। বেহুলা কন্টিনিউড হার জার্নি এন্ড ফাইনালি সাকসিডেড ইন রিচিং দ্য অ্যাবট অফ দ্য গড। তো অনেক প্রতিকূলতা, টেম্পটেশন থাকা সত্ত্বেও সে অ্যাবট অফ দ্য গডস এ পৌঁছায়, অর্থাৎ গডস এর বাসস্থানে বা জায়গায় পৌঁছায়। শি প্লিডেড, তো এখানে দেখো আবার প্লিড ওয়ার্ডটা আসছে। শি প্লিডেড ফর, সো প্লিডেড উইথ সামওয়ান অর ফর সামথিং। তো শি প্লিডেড ফর হোয়াট,
হার হাজবেন্ডস লাইফ। তো সে তার স্বামীর জীবনের জন্য রিকোয়েস্ট করে অ্যান্ড প্রমিস মানসাদের চা সদাগর উড ওরশিপ হার। এবং মানসা যে সাপের দেবী তাকে প্রমিস করে আসে যে চাঁদ সদাগর এখন আর ঘাওরামি করবে না, সে আহ, তাকে পূজা করবে। So moved by Behula's love for her husband, Manasha not only restored Lokhinder but also his brothers whom she had killed earlier. তো মানুষের সাথে চাঁদ সওদাগরের আগে থেকেই এই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ছিল, এই কারণে চাঁদ সওদাগরের বাকি ছেলেদেরও আগে মেরে ফেলছিল উনি। দেন বেহুলার এই স্বামীর জন্য ভালোবাসা দেখে চাঁদ সওদাগর এতই খুশি হয় যে শুধু লক্ষিন্দর না, লক্ষিন্দরের সকল ভাইয়েরও জীবন সে ফিরিয়ে দেয়। বেহুলা রিটার্ন হোম উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল। তো বেহুলা তার স্বামী এবং তার ব্রাদার্স ইন লদের সাথে বাড়িতে ব্যাক করে অ্যান্ড চাঁদ সওদাগর ফাইনালি বোর্ড বিফোর দ্য মাইট অফ মানুষ। অ্যান্ড ফাইনালি চাঁদ সওদাগর আহ, মানসার সামনে অবনত হয়। লক্ষিন্দর and বেহুলা দেন রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবোর্ড অ্যাজ অনিরুদ্ধ অ্যান্ড উষা। তো এটা হচ্ছে মূল গল্প, অ্যান্ড এই গল্পটাকেই বাংলার বিউটি ডেসক্রাইব করতে গিয়ে কবি জীবনানন্দ দাশ রেফার করছেন, যেটাকে ট্রান্সলেট করছে ফখরুল আলম স্যার। Is there a connection between the story of Behula and Chad Saudagar and the poem of Jivanananda Das? Yes. Here, the poet uses that story to describe the beauty of Bengal. Why does the poet use medieval Bengali legends in this poem? আচ্ছা, so medieval Bengali legend এই কবিতা ইউজ করার পিছনে আরেকটা কারণ হচ্ছে বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার কালচারের একটা রেফারেন্স জানা, যে এই জায়গায় এই গল্পগুলা ফেমাস। তো এখানকার কালচারটা কেমন বা এই জায়গায় কোন ধরনের সাহিত্য চর্চা করা হয় সেই বিষয়টাকে একটু ইন্ডিকেট করার জন্য কবি এখানে মেডিয়েভাল এই কবিতাটাকে নিয়ে আসছেন। And what other Bengali myths, legends do you know about? Have you seen them represented in any form of popular culture? তো অন্যান্য বিভিন্ন যে বাংলা লেজেন্ড আছে সেগুলো সম্পর্কে তোমরা কি কি জানো সেই বিষয়ে কোশ্চেন করা হয়েছে। আমরা এখানে যদি বলতে চাই তাহলে বিভিন্ন গল্প, যেরকম বেহুলা লক্ষিন্দর আছে, তারপরে বাংলায় আর কি কি গল্প আছে, বিভিন্ন রাজার গল্প আছে, then আরো কয়েকটা মিথ আছে, আহ সেগুলোর রেফারেন্স নিয়ে আসা যাবে। How well are the tonal and formal qualities of the original poem preserved in the English translation? দেন এখানে ট্রান্সলেশন নিয়ে কোশ্চেন করা হয়েছে, যে ইংরেজি ট্রান্সলেশনটাতে এই কবিতার টোন আর ফর্ম কতটা মেনটেন করা হয়েছে। প্রায় অনেকটাই মেনটেন করা হয়েছে, মানে ইংলিশ পড়েও আমি যে অর্থটা পাচ্ছি বাংলা পড়েও প্রায়, বা বাংলা পড়ে যে গভীরভাবে অর্থটা পাচ্ছি ইংলিশ পড়েও প্রায় কাছাকাছি অর্থ পাচ্ছি। তো তুমি বলবো যে অলমোস্ট ভেরি ওয়েল, এটার আনসার এরকম হবে যে the tonal and formal qualities of the original poem are quite preserved in the English translation. What according to you are some of the challenges that the translator might have faced while translating the poem into English? তো তোমার কি মনে হয় যখন ট্রান্সলেটর কবিতাটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছে তখন সে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে? আমার কাছে মনে হয় যে এই যে বিভিন্ন কঠিন কঠিন বাংলা যে টার্ম গুলো আছে, তারপরে বিশেষ করে এই নামগুলো, এগুলোর ইংলিশ সিনোনিম খুঁজে বের করা ওয়াজ ডিফিকাল্ট। দেন এটার এই নামগুলোর দ্বারা যে কনোটেশন আছে বা এই নামগুলোর যে স্বকীয়তা আছে সেটাকে মেনটেন করার জন্য অনেক ক্ষেত্রে বাংলা ওয়ার্ড গুলোকেই রেখে দেওয়া লাগছে। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল। দেন এখানে যে ছন্দ আছে সেই ছন্দের মাধ্যমে যেই আহ, ভাবটা প্রকাশ করা হয়েছে সেটাকে মেনটেন করা ডিফিকাল্ট ছিল। তারপরে এই লাইন গুলা দেখো, প্রথমে 8টা পরে 6টা, তো এই 8-6 লাইনটাকে মেনটেন করা ওয়াজ ডিফিকাল্ট। হোয়াট আদার বেঙ্গলি মিথস লেজেন্ডস ডু ইউ, আচ্ছা এটা তো দেখলাম। How far do you agree with the following comment on the translation of this poem? Why not? So এই ট্রান্সলেশন সম্পর্কে আরেক স্যার কমেন্ট করছে যে the sights and sounds of Bengal's landscape, its crowded botany and its constantly shifting lights and shadows find their way into Alam's translation. So এই কমেন্টটা যদি তোমরা একটু ভালো করে নোটিস করো, এই জায়গায় কিন্তু শুধু ট্রান্সলেশনের কথা না, বরং পুরো কবিতার মূল আইডিয়া
বা থিমটাও চলে আসছে। এই লাইনটাকে একটু ভালো করে পড়বা, সো দ্যাট যদি এই কবিতার থেকে কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা এইভাবে লিখে দিতে পারবে যে sights and sounds of Bengal's landscape and its crowded botany and its constantly shifting lights and shadows find their way into Alam's national temple. তোমরা এইভাবে বলতে পারো the poem incorporates the beautiful uh, landscape of Bengal, its crowded botany and its constantly shifting lights and shadows. এই তো, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা পিস অ্যান্ড কনফ্লিক্টের যে চ্যাপ্টারটা আছে, এখানে দুইটা কবিতা আছে আমাদের, ক্রুয়েলটিজ অফ কনফ্লিক্ট এই লেসনটাতে। একটা হচ্ছে ডব্লিউ.এইচ. অডেনের সেপ্টেম্বর 1, 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে লেখা, আর একটা মায়া অ্যাঞ্জেলোর কবিতা। তো ওই দুইটা কবিতা দিয়ে আমরা কবিতা শেষ করব, অ্যান্ড দেন পরবর্তী ক্লাসগুলোতে বিভিন্ন লেসনে যে লিটারারি কিছু টেক্সট আছে, যেমন দ্য ওল্ড ম্যান অন দ্য ব্রিজ বা আর্নেস্ট হেমিংওয়ে, তারপরে মাদার ইন ম্যানভিল আছে। তো লিটারারি টেক্সট যেগুলো একটু ডিফিকাল্ট, দেন জর্জ অরওয়েলের অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট আছে। এইসব টেক্সটে প্রচুর পরিমাণে ভোকাবুলারি আছে, তো ওই টেক্সট গুলো এক্সপ্লোর করবো, এবং রিটেন এর প্র্যাকটিস তো কন্টিনিউ হবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ভাই, মেকিং সেন্টেন্সে আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন দেখা যায় সেন্টেন্স গুলো অনেক বড় হয়ে যায়, উম, ঘন মানের হয়ে হয় যায়। না। তো মানের হয় না, এই আচ্ছা, জন্য কি? পোর। হ্যাঁ, এই জন্য কি কোনো সমস্যা হবে? অর্থ না হলে তো সেন্টেন্স মেকিং এ নাম্বার পাবে না। সেন্টেন্স সবকিছু কারেক্ট থাকলে মনে হয় সেন্টেন্স গুলো তো মানের হয় নাই। ভালো মানের হইতে হবে না, বাট কারেক্ট হইতে হবে, অর্থ হইতে হবে ওই সেন্টেন্স। তোমার কি বলে, খুব অ্যাকমপ্লিশড, অ্যারিস্টোক্রেটিক, মানে শুনেই ওয়াও বলবে এরকম সেন্টেন্স না হইলেও হবে, বাট কারেক্ট হইতে হবে। ফর এক্সাম্পল, তোমার র্যান্ডম একটা ওয়ার্ড দেওয়া থাকলো, আহ এখান থেকে যদি কোনো একটা ওয়ার্ড নেই, এখানে শব্দ পাচ্ছি না, অ্যাপারথেইড। তো অ্যাপারথেইড আসলে তো সবাই লিখবা যে নেলসন ম্যান্ডেলা এন্ডেড দ্য অ্যাপারথেইড ইন সাউথ আফ্রিকা। তো ইজি, বাট কেউ কেউ লিখতে পারো যে উই ক্যান সি অ্যাপারথেইড ইন ইসরায়েল এগেইনস্ট দি প্যালেস্টিনিয়ান। দেন যদি তোমাকে ডিসক্রিমিনেশন দিয়ে কোশ্চেন করে, দেন তুমি লিখতে পারো যে ক্লাস ডিসক্রিমিনেশন ইজ আ ভেরি ব্যাড থিং। এটা প্রপার সেন্টেন্স হচ্ছে, অ্যান্ড খুব বেশি আহ, মানে রিচ সেন্টেন্স হলো না। আমি জাস্ট বললাম যে ক্লাস ডিসক্রিমিনেশন সম্পর্কে একটা কমেন্ট করে দিলাম, and বললাম যে ভেরি ব্যাড থিং। তো ভেরি ব্যাড থিং এই ওয়ার্ড গুলো আনলে সেন্টেন্স পোর হয়ে যায়, বাট আমার সেন্টেন্স তো কারেক্ট হয়েছে। তো তুমি যদি অর্থবহ করতে পারো তাহলেই হবে, কনটেক্সচুয়াল ইউজটা ঠিক হইতে হবে। মানে তুমি ওই ওয়ার্ডটাকে যে সেন্টেন্সে ইউজ করছো বা বসাইছো ওইখানে ইংলিশে ওইভাবে ইউজ হয় কিনা সেটা মাথায় রাখতে হবে। বাংলা অর্থের সাথে মিলায় করলে অনেক সময় সেন্টেন্স ভুল হয়ে যায়। এই তো। তো পোর হইলে সমস্যা নাই, খুব বেশি কঠিন অর্থ না হলেও সমস্যা নাই, বাট কারেক্ট হইতে হবে। আই, মি, ইউ, হি এগুলা দিয়ে যদি বানাও তাও সমস্যা নাই, বাট অর্থবহ হইতে হবে। ভার্ব হইলে ওটাকে ভার্ব হিসাবে ইউজ করতে হবে, নাউন হলে নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ হিসাবে। এই জন্য ভোকাবুলারি গুলো একটু প্রপারলি স্টাডি করবা, দরকার হইলে সিনোনিম দেখবা, ইন্টারনেটে ওগুলার ইউজ দেখে নিবা। ভাইয়া, বলো, গ্রুপের জন্য আমার একটা কিছু শর্ট সিলেবাস, মানে ওই টেক্সট বুকটা শর্ট সিলেবাস কিসের জন্য? বিউপি, বিইউপি। মানে ওই বিইউপি, এফ এন, ওই ফার্স্ট আর হচ্ছে এফ ট্রিপল এস, এফ যেটা এ ডাবল এস আর এফ ট্রিপল এস। ওরা শর্ট সিলেবাসের কথা কি বলছে ওদের নোটিসে? ওইভাবে তো কিছু বলে নাই, মানে ওই
দেখতে বিউপি বা দেখছিলাম কিছুর জন্যই কোনো শর্ট সিলেবাস না, ইভেন বিউপি আরো নিজে থেকে এই শর্ট সিলেবাসের বাইরেই কোশ্চেন করে। তো শর্ট সিলেবাস কোনো কিছুর জন্যই না, পুরো সিলেবাসের উপরে তোমার আয়ত্ত থাকতে হবে। শর্ট সিলেবাসটা একদম ভালো করে পড়বা, বাট মানে কোনো বৈষম্য করার দরকারই নাই, তোমরা পুরো সিলেবাসটাই ভালো করে পড়ো, ঠিক আছে? বিউপির জন্য তো টাইম আছে এখনো, 1.5 মাসের মতো প্রায়। ভাইয়া। এই আমরা তো মানে মানবিক, এখন যে আমরা যে এ আর সি ইউনিট দিব এর প্রসেসটা যদি একটু বলতেন। আচ্ছা, এআরসি ইউনিট সম্পর্কে, এআরসি তে তোমাদের পরীক্ষা দিতে পারবা সবাই, কিন্তু সিট অনেক কম, বুঝছো? মানে আহ এতে যদি দাও, তোমাদের সাইকোলজি আছে, জিওগ্রাফি আছে, এই দুইটা সাবজেক্ট তোমার ইন্টারে। আচ্ছা, জিওগ্রাফি নিতে হলে তোমার ইন্টারমিডিয়েটে জিওগ্রাফি লাগবে, ইন্টারমিডিয়েটে যদি জিওগ্রাফি না থাকে তাহলে তুমি এটা পড়তে পারবা না। বাট সাইকোলজি যে কেউ পড়তে পারবা। তো এই দুইটা সাবজেক্ট, সাথে স্ট্যাটিস্টিক্স যদি কারো থেকে থাকে ইন্টারমিডিয়েটে, সে স্ট্যাট পড়তে পারবা। তারপরে এই তো এই তিনটা সাবজেক্টই মূলত আর্টস থেকে সায়েন্সে গেলে। তো 25 25 25 টোটাল 75টা সিট হবে যদি কারো জিওগ্রাফি আর স্ট্যাটিস্টিক্স থেকে থাকে ইন্টারমিডিয়েটে। আর যদি দুইটার কোনোটাই না থাকে তাহলে শুধু 25টা সিট থাকবে তোমার। ইকোনমিক্স ইকোনমিক্স ইয়ে না, বি ইউনিটে ইকোনমিক্স, এ ইউনিটে না। ভাই এই ভাইয়া ইউনিটে তাহলে আমাদের জন্য ইকোনমিক্স আছে দেখছিলাম। ইকোনমিক্স সবার জন্য, ইকোনমিক্স বি ইউনিটের সাবজেক্ট, এ ইউনিটের না। ভাইয়া বলতেছিলাম যে আমাদের যে রিটেনটা আছে এই রিটেনটার জন্য হ্যাঁ, মানে কোনটা কোনটা থাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পরীক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে বলতেছিলাম যে এই ইউনিটে চান্স পাইলে তুমি কোন কোন না সাবজেক্ট ভাইয়া, পড়তে আমি পারবা সেটা। বলতেছিলাম সাবজেক্ট গুলো রিটেনটা মানে আ- কি কি সাবজেক্ট আচ্ছা আচ্ছা অ্যান্সার করা আচ্ছা, লাগবে? শোনো, হ্যাঁ, রিটেনের জন্য তোমার বাংলা লাগবে, ইংলিশ লাগবে, এই দুটো তো কম্পালসারি। সাথে সাথে আইসিটি লাগবে, আইসিটিও এ আর সি ইউনিটে কম্পালসারি। আর তারপরে একটা অপশনাল সাবজেক্ট আনসার করতে হবে, সেটা হতে পারে জিওগ্রাফি, হতে পারে ইকোনমিক্স, হতে পারে সিভিক্স না, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স বা সাইকোলজি। তো তোমাদের যদি ইন্টারমিডিয়েটে জিওগ্রাফি বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স থেকে থাকে বা সাইকোলজি, কোনো না কোনোটা তো আছে, অপশনাল সাবজেক্ট গুলোর মধ্যে যে কোনো একটা ওইখানে আনসার করতে হবে। তো আর ইয়ে সি ইউনিটের ক্ষেত্রে আবার ইকোনমিক্স কম্পালসারি, তাই না? সি ইউনিটে যে ইকোনমিক্স কম্পালসারি। ভাইয়া তো বলতেছিলাম যে এখন তো মানে ওই এই এমনিতে বাংলা, ইংলিশ, আইসিটি না হয় ভূগোল না হয় মনোবিজ্ঞান, এই চারটার মতো খাতা দাঁড়াই, মানে ভূগোল না না, না হয় মনোবিজ্ঞান, তাহলে এই ইউনিটে এখন তুমি ইকোনমিক্সও দিতে পারবা। এটা আমি একটু দেখলাম আমি। এই ইউনিটে ইকোনমিক্স আছে না? আমি ছিল তো জি আমাদের আছে, সময়। জি আছে, হ্যাঁ আমি হ্যাঁ, এতে দেখছি। আছে। হ্যাঁ, তো তুমি যদি যদি এখন ইউনিটে যদি হ্যাঁ, ইকোনমিক্স সে দেয় দাগায়, তাহলে সেটা হচ্ছে বি সি ইউনিটের ক্ষেত্রেও তার মানে হেল্প করবে। আর যদি হুম, হচ্ছে আহ, মানে এটা আর কি মানে সি ইউনিটে হেল্প করবে আর কি, ওই তো তুমি আলাদা যদি করে এখন কোনো জাস্ট, পড়া লাগবে। হ্যাঁ, এ আর সি এর জন্য তুমি বাংলা, ইংলিশ, আইসিটি, ইকোনমিক্স, এই চারটা প্যাকেজ, মানে এই চারটার প্যাকেজটা পড়তে পারো, তাহলে একসাথে দুইটার প্রস্তুতি হয়ে যাচ্ছে। কিন্তু ভাইয়া তা- অনেক সিট কম। তাহলে মানে রিটেন রিটেনও এই চারটা সাবজেক্টেরই, মানে তাহলে কি চারটে সাবজেক্ট থাকবে সাবজেক্টের নাকি রিটেন থাকবে, চারটারই রিটেন থাকবে, 10 মার্ক করে। ও আচ্ছা আচ্ছা। বাংলার 10, ইংলিশের 10, আইসিটির 10 আর ইকোনমিক্সের 10 থাকবে। তো তোমরা ইকোনমিক্সটা পড়ো, ইকোনমিক্স পড়লে জিকেও হয়ে যাচ্ছে, আর সি আর এ ইউনিটের রিটেন আর অবজেক্টিভ হয়ে যাচ্ছে, এই তো। আমার ভাইয়া সময় আমি এটা এই ইউনিট, থাকে নাকি ওই বিশ্লেষণ থাকে খ নাম্বারে অনুধাবনমূলক? এবার বলো তো। মানে বলতেছিলাম যে ওই ইকোনমিক্স এর কথা বললেন না, ওই ইকোনমিক্স যে আমাদের রিটেনে থাকবে ওটা কি ম্যাথ থাকবে নাকি ওই অনুধাবনমূলক প্রশ্ন আকারে থাকবে? আচ্ছা, মানে 10 মার্কের কোশ্চেন তো, কিছু অনুধাবনমূলক থাকে, কিছু ম্যাথও থাকে। আমাদের সময় ম্যাথ আসছিল।
ম্যাথ দেখে আমি আর ইকোনমিক্স আনসার করে নাই এই ইউনিটে, আমি জিওগ্রাফি আনসার করে আসছিলাম, সহজ ছিল দেখে। তো অবজেক্টিভে যেটা আনসার করবে রিটেনে ওইটা আনসার করতে হবে, এটা মাথায় রেখো। ইকোনমিক্সটা ভালো করে পড়ো, দুইটাই ইজি হয়ে যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমরা বাকি দুটা কবিতা দেখবো আর রিটেনের বিষয়গুলো ডিসকাস করবো। আল্লাহ হাফেজ।